অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে। তারপরে বলছিলাম টোটালটাকে নিয়ে ইওকিউ। ইওকিউ কে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি ডিফাইন করতে হয় কি বলবো, ইওকিউ মিন্স হাউ মাচ টু অর্ডার। ঠিক বলছি তো নাকি? হাউ মাচ টু অর্ডার, একবার অর্ডার প্লেস করলে কত কোয়ান্টিটির র মেটেরিয়াল অর্ডার করব তাকেই বলা হয় ইওকিউ। ইওকিউ এর সিম্পল ল্যাঙ্গুয়েজটিক ভার্সন হচ্ছে এইটা, হাউ মাচ টু অর্ডার। ঠিক আছে তো? হাউ মাচ টু অর্ডার হোয়াট, ফিনিশ গুডস না র মেটেরিয়াল? ঠিক। আগের দিন আমি বলছিলাম ইওকিউ বার করার দুটো ওয়ে আছে, রাদার ইওকিউ কে ডিটারমাইন করার দুটো ওয়ে আছে, বলবো দুটো ওয়ে আছে বা দুটো অ্যাপ্রোচ আছে আলাদা। এক নম্বর হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, এন্ড সেকেন্ড হচ্ছে অ্যারিথমেটিক্যাল। আর একটা অ্যাপ্রোচ আছে, গুগলে সার্চ করবি, তোদের হোমওয়ার্ক, কোনোদিন পরীক্ষায় তোদের লেভেলে আসবেও না, কথাও নেই কারুর লেভেলেই আসবে না, যারা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তাদের করতে হয়। সেটা হচ্ছে ডিরাইভেশন অফ ইওকিউ। ডিরাইভেশন লেখার দরকার নেই, সব ডিরাইভেশন অফ ইওকিউ ইউজিং ক্যালকুলাস। হ্যাঁ, ম্যাক্সিমা মিনিমা বলে সব জিনিস আছে, যদি করে থাকিস ক্যালকুলাস মনে থাকবে হয়তো। ম্যাক্সিমা মিনিমা বলে দুটো জিনিস আছে, এইসব দিয়ে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এসবকে ইউজ করে ইন্টিগ্রালের এরকম সাইন হয়, পিডিএক্স ওয়াই, এসব ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ব্যাপার হয়। এইসব লজিক দিয়ে ইওকিউ এর ফর্মুলা ডিরাইভ করে। ঠিক আছে, এই যে পোর্শনটা আমাদের সিলেবাসে নেই সেটাই অ্যাকচুয়ালি অ্যাকিউরেট ইওকিউ কে ডিরাইভ করে। অ্যাকিউরেসি অনেক বেশি, ঠিক আছে, একদম পারফেক্টলি লজিক্যালি ইওকিউ কে ডিটারমাইন করার একমাত্র ওয়ে হচ্ছে ডিরাইভেশন অফ ইওকিউ ফর্মুলা ইউজিং ক্যালকুলাস। বাট এটা আমাদের অঙ্কে যেহেতু অত হুঁশিয়ানা নেই, সেজন্য এই জিনিসটাই আমাদের জায়গা থেকে, মানে আমাদের সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের দুটো ওয়ে অর অ্যাপ্রোচ টু ডিটারমাইন দ্য ফর্মুলা অফ ইওকিউ অর টু আন্ডারস্ট্যান্ড ইওকিউ ইজ, মানে আর টু ওয়ে, মানে টু ফোল্ডে আছে। এক হচ্ছে গ্রাফিক্যাল, নেক্সট হচ্ছে অ্যারিথমেটিক। গ্রাফিক্যালে সুরেশ আগের দিনের এক্সাম্পলটা বলবে, আর তিনজনেই যে কোনো একজন বল। সুরেশের এখানে একটা জায়গায় অসুবিধা হয়েছে আমার মনে হয়, আজকে আমি বলবো সুরেশ মেলাবি যে তোর অসুবিধা আমি আগের দিন হয়তো অ্যাড্রেস করে করিনি, মানে ওভারলুক করে গেছিলাম, আজকে ওই জায়গাটাকে অ্যাড্রেস করার ইচ্ছে আছে। বল একবার ইয়েটা বল, এক্সাম্পলটা বল, যে এক্সাম্পলটা নিয়ে করছিলাম। আমার মনে আছে লিখেছিলাম অর্ডার size, number of order, total ordering cost and total carrying cost। ঠিক আছে, বল ডেটা গুলো বল। 10,000 kg, 5,000 kg, 2500 kg। টোটাল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত বলেছিলাম? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ র মেটেরিয়াল কত বলেছিলাম? 10,000 কেজি। ঠিক আছে, তাহলে নাম্বার অফ অর্ডার একবার, ওয়ান টাইম। ঠিক আছে, এখানে নাম্বার অফ অর্ডার টু টাইমস, আর এখানে হচ্ছে 4 টাইমস। ঠিক আছে, অর্ডারিং কস্ট, এটা একটা ডেটা। এখানে বলছি অর্ডারিং কস্ট পার অর্ডার কত বলেছিলাম? 30 টাকা। হ্যাঁ, 30 টাকা, তাই তো? আর ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম কত বলেছিলাম? 10 টাকা। ঠিক তো? যেটা দেয় বল ভাই, 10 টাকা তো? 10 টাকা।
এই ডেটা ছিল, তাই তো? তো এখানে আমি টোটাল অর্ডারিং কস্ট মানে কি? টোটাল অর্ডারিং কস্ট নাম্বার অফ অর্ডার ইনটু অর্ডারিং কস্ট পার অর্ডার, তাহলে 30 ইনটু 1 30 টাকা। সেকেন্ড অর্ডার সাইজে 30 ইনটু 2 60 টাকা, আর 30 ইনটু 4 120 টাকা। ঠিক আছে, আমি এক মুহূর্তের জন্য বলেছিলাম টোটাল ক্যারিং কস্ট মানে আমি যে অর্ডার সাইজ প্লেস করছি সেই অর্ডার সাইজটাকে মেনটেন করার খরচ। অর্ডার সাইজটা যখন আমি গোডাউনে রিসিভ করছি, যে কোয়ান্টিটি র মেটেরিয়াল আমি গোডাউনে রিসিভ করছি সেই কোয়ান্টিটির র মেটেরিয়ালকে আপ টিল প্রোডাকশনে পুট করা, তার আগে অবধি সেটাকে ক্যারি করার খরচকে বলা হয় ক্যারিং। ঠিক আছে, একটা কথা আগের দিন আমি বলিনি, আজকে একটু বলছি, সেটা হচ্ছে আরো অনেক কথা ইনকর্পোরেট আমি করবো, নতুন নতুন কনসেপ্ট ইনকর্পোরেটেড হবে আজকের আলোচনায়। প্রথমে যে কথাটা আগের দিন বলিনি, যেটা আজকে বলতে চাইছি, সেটা হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম সেলস ডেভেলপ করবি তোরা। এক মিনিট, মনে কর গোডাউন রয়েছে, রাইট? এই গোডাউনটায় ট্রান্সপোর্টেশনের মাধ্যমে যখন গুডসটা র মেটেরিয়াল আসছে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, গাড়ি আসছে, ঠিক আছে, ট্রাক আসছে, তো ট্রাক আসছে, র মেটেরিয়াল ভরে নিয়ে আসছে। এই গোডাউনে যখন এসে, গোডাউনের গেটে যখন এসে পৌঁছচ্ছে ট্রাকটা, এখান থেকে আনলোডিং হচ্ছে এবং এরপরে এখান থেকে ফ্যাক্টরিতে প্রোডাকশন হাউসে র মেটেরিয়ালটা প্রোডাকশনের জন্য ইউজ হবে বলে ইস্যু হচ্ছে। ঠিক তো, আগে এখানে এসে স্টোর হচ্ছে, তারপর স্টোর হওয়া মেটেরিয়ালটা যখন ফ্যাক্টরি বা প্রোডাকশন হাউস চাইছে, রিকোয়ারমেন্ট র মেটেরিয়ালের যখন হচ্ছে, তখন একে বলে স্টোর হাউস বা স্টোর বা ওয়্যার হাউস। এই ওয়্যার হাউস ইস্যু করে দিচ্ছে। তো এই যে এই স্টোর হাউস বা ওয়্যার হাউসে যতক্ষণ র মেটেরিয়ালটা থাকছে, ততক্ষণ ওই র মেটেরিয়ালের অ্যাসোসিয়েটেড যে কস্ট, ততক্ষণ ওই র মেটেরিয়ালটাকে ক্যারি করার যে কস্ট, তাকেই বলা হয় ক্যারিং কস্ট। এটাই আগের দিন বলেছিলাম, কিন্তু আজকে আমি কিছু সেন্স ডেভেলপ করছি। মনে কর আচ্ছা, ক্যারিং কস্টের একটা এক্সাম্পল তোরা আমাকে বলতে পারো। ক্যারি কস্টের একটা এক্সাম্পল, কমন সেন্সের একটা এক্সাম্পল, সেন্স ডেভেলপ করার জন্য করছি। বল, ক্যারিং কস্ট এর একটা এক্সাম্পল। ফার্স্ট হচ্ছে, প্রথমেই হচ্ছে গোডাউনের যদি রেন্ট দিতে, গোডাউন রেন্ট এটা করে আসবো, সেন্স ডেভেলপ করতে হবে আমাদের। আমি যখন পড়াশোনা করেছিলাম, আমার অনেক অসুবিধে ছিল, অনেক লজিকে টালমাটাল অবস্থা ছিল। আমি চাইবো না আমার ছাত্রদের সেই লজিক মানে টালমাটাল আদৌ তারা ফিক্স করুক, তারা প্রথম থেকেই ঠিকঠাক। ঠিক আছে, তো গোডাউন রেন্ট একটা হতে পারে, স্টকের ইন্স্যুরেন্স হতে পারে, আর কি খরচ হতে পারে? র মেটেরিয়াল অবসলিট হতে পারে, ছোট কথায় লিখুন অবসোলেশন কস্ট বল, র মেটেরিয়াল অবসলিট হতে পারে। নেক্সট হচ্ছে, এই যে র মেটেরিয়ালটা এখানে আমি ব্লক করছি, সেই র মেটেরিয়ালে ব্লক করার মাধ্যমে কি ব্লক হচ্ছে? আমার ফান্ড ব্লক হচ্ছে। র মেটেরিয়াল কেনা বাবদ আমার ফান্ড ব্লক হচ্ছে, তাহলে র মেটেরিয়াল কেনা বাবদ যদি আমার ফান্ড ব্লক হয়, সেই ফান্ডটা আমি আদারওয়াইজ ব্যাংকে রেখে তার উপর ইন্টারেস্ট আর্ন করতে পারতাম, যেটা আমি র মেটেরিয়ালে ব্লক করার কারণে ওই ইন্টারেস্টটা আর্ন করতে পারছি না। তার জন্য একটা অপরচুনিটি কস্ট আছে। ফর এক্সাম্পল, ইন্টারেস্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল মানেই হচ্ছে হোলসেলের ভাষায় র মেটেরিয়াল, প্রথমেই আছে র মেটেরিয়াল। ঠিক আছে, এই
চার পাঁচটা জিনিস হতে পারে ক্যারিং কস্টের এক্সাম্পল, আরো হয়তো হতে পারে, কিন্তু বেসিক্যালি তুই এই চার পাঁচটা জিনিসকেই দেখতে পাবি ক্যারিং কস্টের এক্সাম্পল হিসেবে। কিন্তু কথা হচ্ছে যে মনে কর গোডাউন আছে, আমি গোডাউন হতে পারে বা কোল্ড স্টোরেজের নাম শুনেছিস? কোল্ড স্টোরেজ, ধর আমি এমন র মেটেরিয়াল আনি যেটাকে আমাকে কোল্ড স্টোরেজে প্রিজার্ভ করে রাখতে হবে, র মেটেরিয়াল খারাপ হবে। তো এইসব কোল্ড স্টোরেজ বা গোডাউনের রেন্ট, একটা প্রশ্নের উত্তর দে, এই রেন্টটা বা কোল্ড স্টোরেজের এই রেন্টটা, গোডাউন রেন্ট বা কোল্ড স্টোরেজের রেন্ট যদি পিরিয়ড কস্ট হয়, দুটো কস্ট আছে, পিরিয়ড কস্ট, ভালো করে শুনো, পিরিয়ড কস্ট অর ভেরিয়েবল কস্ট। পিরিয়ড কস্ট একটা নাম হচ্ছে ফিক্সড, পিরিয়ড কস্টের একটা নাম হচ্ছে ফিক্সড কস্ট, আর অল্টারনেটিভ কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের ডেফিনিশন হচ্ছে কস্ট দ্যাট proportionately varies with the quantity of something। ভেরিয়েবল কস্ট হচ্ছে সেই কস্ট যে কস্টটা প্রপোর্শনেটলি ভ্যারি করে কিসের সাথে না, কোয়ান্টিটি অফ সামথিং, ইনপুটের সাথেও ভ্যারি করতে পারে, আউটপুটের সাথেও ভ্যারি করতে পারে। আর পিরিয়ড কস্ট বা ফিক্সড কস্ট ভ্যারি করে কিসের সাথে, কোয়ান্টিটির সাথে না, পিরিয়ডের সাথে, সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে। ফর এক্সাম্পল, আমি একটা গোডাউন ভাড়া করলাম র মেটেরিয়াল রাখবো বলে, যে ওই গোডাউনটা আমায় ভাড়া দিল ল্যান্ডলর্ড, সে বললো আমাকে মাসে 10,000 টাকা করে ভাড়া দেবে, রাইট? আমি ওই গোডাউনটায় 1 কেজি র মেটেরিয়াল রাখি, 10 কেজি র মেটেরিয়াল রাখি, 100 কেজি র মেটেরিয়াল রাখি, 1,000 কেজি র মেটেরিয়াল রাখি, বা আরো বেশি কেজি র মেটেরিয়াল রাখি, প্রোভাইডেড উইদিন দ্য ক্যাপাসিটি অফ গোডাউন। কারণ গোডাউনের ক্যাপাসিটি হয়তো 1,00,000 কেজি রাখার মতো, সেখানে তো আমি 1,02,000 কেজি রাখতে পারবো না, 1,00,000 কেজি রাখতে পারবো। ধরে নে আপাতত গোডাউনের ক্যাপাসিটি যা, সেই ক্যাপাসিটির মধ্যে আমি র মেটেরিয়ালকে স্টোর করছি, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমি র মেটেরিয়ালকে স্টোর করছি। সেক্ষেত্রে র মেটেরিয়ালকে স্টোর করতে যে খরচা হচ্ছে সেটা বদলে যাচ্ছে কিসের সাথে, প্রতি মাসের সাথে। আমি যদি 1 মাস গোডাউনটা ভাড়া করি তাহলে আমাকে 10,000 টাকা ভাড়া দিতে হচ্ছে আমাদের এক্সাম্পলে। যদি 2 মাস ভাড়া হিসেবে রাখি তাহলে টোটাল 2 মাসে কিউমুলেটিভলি 20,000, 3 মাস রাখলে মানে ভাড়া রাখলে 30,000, এরকম ভাবে বাড়ছে। পিরিয়ড যত বাড়ছে টোটাল পিরিয়ড কস্ট প্রপোর্শনেটলি পিরিয়ডের সাথে সাথে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে র মেটেরিয়ালের যে কোয়ান্টিটি আমি রাখছি তার সাথে কি এই রেন্টটা ভ্যারি করছে না, প্রোভাইডেড ক্যাপাসিটি অফ দ্য গোডাউনের মধ্যে আমি স্টোর করছি, বোঝাতে পারছি? কিন্তু এরকম তো হতে পারে বড় বিজনেসে এরকম হয়, তারা পিরিয়ড কস্ট হিসেবে গোডাউনকে ভাড়াই দেন, তারা পার ইউনিট ভেরিয়েবল কস্ট হিসেবে ভাড়া দেয়। তুই যদি বলিস আমি 1 কেজি র মেটেরিয়াল আপনার কোল্ড স্টোরেজে রাখবো, সে হয়তো বলবে পার কেজি 10 টাকা করে দেবে। তুই যদি 2 কেজি রাখিস, 10 দুগুণে 20, 3 কেজি রাখলে এরকম ভাবে ভ্যারি করে। তো আমাকে বলতে পারবি আমরা যে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম নিয়ে আলোচনা করছি সেটা এইসব কস্টের যোগফল হতে পারে। তার মধ্যে এই যে গোডাউন রেন্ট বা কোল্ড স্টোরেজের রেন্ট আমি কনসিডার করব কখন, যখন সেটা পিরিয়ড কস্ট না যখন সেটা ভেরিয়েবল, যখন সেটা ভেরিয়েবল কস্ট, অর্থাৎ র মেটেরিয়ালের কোয়ান্টিটি অনুযায়ী আমার কোল্ড স্টোরেজের মালিক যদি রেন্ট চার্জ করে তাকে আমি এই ক্যারিং কস্ট পার ইউনিট পার নামে ইনক্লুড করব। বাট যদি পিরিয়ডটা কস্ট হিসেবে ভ্যারি করে মানে বা পিরিয়ড কস্ট হিসেবে চার্জ করে যে গোডাউনের মালিক, তাহলে এই ক্যারিং কস্ট পার ইউনিট পার নামকে আমি ক্যারিং কস্টের মধ্যে মানে এই তাহলে সেক্ষেত্রে ওই যে রেন্টাল কস্টটা সেটাকে আমি ক্যারিং কস্ট পার ইউনিট পার নামের মধ্যে কনসিডার করতে পারবো, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কখন ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানামের মধ্যে রেন্ট কনসিডার হবে না, যখন এই রেন্টটা প্রপোর্শনালি ভ্যারি করবে
কোয়ান্টিটি অফ র মেটেরিয়াল টু বি স্টোরড এর অনুযায়ী। বোঝাতে পারলাম না? বোঝাতে কি হল? স্টকের ইন্স্যুরেন্স প্রায় সবসময় ক্যারিং কস্ট পার ইউনিট পার নামে আসবে, কারণ স্টকের ইন্স্যুরেন্স নর্মালি যে প্রিমিয়াম, স্টক ইন্স্যুরেন্সের উপর যে প্রিমিয়াম ইন্স্যুরেন্স কোম্পানি ধার্য করে সেটা কোয়ান্টিটি অফ র মেটেরিয়াল অনুযায়ী ধার্য করা হয়। তাহলে এটা অলওয়েজ ভেরিয়েবল কস্ট ভ্যারিং উইথ দ্য কোয়ান্টাম অফ র মেটেরিয়াল। তাহলে এটা প্রায় সবসময় ক্যারিং কস্ট পার ইউনিট পার নামে আসবে। বোঝা গেল? র মেটেরিয়াল অবসোলেশনস মানে যদি অবসোলিট হয়ে যায়, চিন্তা করে দেখ, র মেটেরিয়াল যদি বেশি তুই স্টক করিস অবসোলিট হওয়ার চান্স বাড়বে না কমবে? বাড়বে। যদি র মেটেরিয়ালের কোয়ান্টিটি কম স্টোর করিস তাহলে র মেটেরিয়াল খারাপ হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি কমবে। তাহলে এটাও ইনডাইরেক্টলি কোয়ান্টিটি অফ র মেটেরিয়ালের সাথেই ভ্যারি করছে। তাহলে এটাও সাধারণত ক্যারিং কস্ট পার ইউনিট পার নামে আসবে। ঠিক, এটা লিখেছি ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল। চিন্তা করে দেখ, ওয়ার্কিং ক্যাপিটালে তুই যদি কোয়ান্টিটি বেশি কিনিস, র মেটেরিয়ালের কোয়ান্টিটি বেশি কিনিস, প্রপোর্শনেটলি বেশি ফান্ড তাতে ব্লক হবে, তার ফলে তার উপর প্রপোর্শনেটলি ইন্টারেস্ট তুই লুজ করবি। তাহলে এটাও ইনডাইরেক্টলি কোয়ান্টাম অফ র মেটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট রাদার দ্যান মানে পিরিয়ড কস্ট বা এই জাতীয় কোনো কস্ট যেটা হুইচ ইজ ইনডিফারেন্ট অফ কোয়ান্টাম, এরকম নয়। মানে যেটা কোয়ান্টাম অফ র মেটেরিয়ালের সাথে ইনডিফারেন্ট সেরকম নয়, রাদার কোয়ান্টাম অফ র মেটেরিয়ালের উপরই ডিপেন্ডেন্ট। সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ওয়ার্কিং ক্যাপিটাল ও স্টক ইন্স্যুরেন্স ও র মেটেরিয়াল অবসোলেশনস কস্ট। সেটা মাত্র গোডাউনের রেন্ট নিয়ে একটা ডিসপিউট মনে আসতে পারতো যে যদি গোডাউনের রেন্ট পিরিয়ড কস্ট হতো তাহলে কি ক্যারিং কস্ট পার ইউনিট পার নামে কি করে আনছো, কিভাবে লজিক ক্লিয়ার হচ্ছে না, ঠিক পার ইউনিটে আমি তো অ্যাট্রিবিউট করতে পারছি না। সেই সমস্যাটা থেকে আশা করি মুক্তি দিচ্ছি। গোডাউন রেন্ট যখন যখন পিরিয়ড কস্ট তখন একে বলা হবে ইররিলেভেন্ট কস্ট, কারণ আমি কোয়ান্টিটি যতই রাখি তার সাথে গোডাউন রেন্ট বাড়া কমার কোনো সম্পর্ক থাকবে না, রাদার পিরিয়ডের সাথে থাকবে। তাই জন্য একে বলা হয় ইররিলেভেন্ট কস্ট, এই ডিসিশন মেকিং এর কোনো কাজে আসবে না। এই ইওকিউ যে করছি হাউ মাচ টু অর্ডার, এটা তো ডিসিশন মেকিং কস্টিং করছি, তাহলে ইররিলেভেন্ট কস্ট, ডিসিশন মেকিং এ ইররিলেভেন্ট কস্ট নরমালি নেওয়া হয়, আর নেয়াই হয় না কোনো ক্ষেত্রেই নেওয়া। আর যদি এটা ভেরিয়েবল কস্ট নেচারের হয়, রাদার ভেরিয়েবল কস্ট অ্যাকচুয়ালি কোট আনকোট বলা হয় যেটা আউটপুটের কোয়ান্টিটির সাথে ভ্যারি করে যে কস্ট তাকে ভেরিয়েবল কস্ট বলে, কিন্তু এটা ইনপুটেরও কোয়ান্টিটির সাথে ভ্যারি করছে যেহেতু একে একদম কোট আনকোট ভেরিয়েবল কস্ট তকমা না দিয়েও ইনডাইরেক্টলি ভেরিয়েবল কস্টই বলা যায়, কারণ ভ্যারি হচ্ছে র মেটেরিয়ালের কোয়ান্টামের সাথে, ফিনিশ গুডস এর কোয়ান্টামের সাথে নয়। তা সত্ত্বেও যেহেতু কোয়ান্টামের সাথে ভ্যারি করছে তাই জন্য ভেরিয়েবল কস্ট বলা যায় বোলচালের ভাষায়। একে রেলিভেন্ট কস্ট হিসেবে বলা যায়, রেলিভেন্ট কস্ট, এবং এটাকে কনসিডার করা হয়, এটা কনসিডারডই হয় না ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম ক্যালকুলেট করার জন্য, কিন্তু এটা কনসিডার্ড হয় ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম কে ক্যালকুলেট করা। এই কস্ট গুলোকে যদি যোগ করে দেওয়া হয় টোটাল যেটা আসে তাকেই বলে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। অর্থাৎ এক ইউনিট তুই গোডাউনের মালিকের কাছে গেলি, গিয়ে বললি আমি র মেটেরিয়াল 1 কেজি রাখবো প্রতি মাসে, ও বলবে 1 কেজির জন্য 10 টাকা করে দিতে। এবার আমি আরো ডিপ ডাইভ করবো, এবারে আমি অ্যাভারেজ স্টকের ফান্ডটাকে পিকচারে নিয়ে আসতে চাই। তার আগে আরেকটু জিনিস আমি রিভাইজ করতে চাই, যেখানে আগের দিন সুরেশের মোস্ট প্রবাবলি একটা প্রবলেম আছে। তো এই ওপরের পোর্শনটা আমি মুছছি, ঠিক আছে? গ্রাফিক্যাল মেথড কে ইন্টারপ্রিট বা অ্যানালাইজ করে ইনটুইটিভলি আমরা ইওকিউ এর ফর্মুলা অ্যারিথমেটিক্যালি ডিরাইভ করব। আজকে সব করবো, আজকে কিছু অঙ্ক করানোর ইচ্ছা আছে, দেখা যাক কত হয়। ঠিক আছে, এই পোর্শনটাও মুছছি, ঠিক আছে, এই পোর্শনটাও মুছছি। ভাই সুরেশ দেখ, তোর এই জায়গাটা তোর প্রবলেম হয়েছে কিনা আমাকে একটু বলবি। ঠিক করছি বারবার এক কথা, না হলে মাস্টারের কাজ সম্পূর্ণ হবে। বল, একটা গ্রাফ আঁকছি, দুটো গ্রাফ আঁকছি, হ্যাঁ দুটো গ্রাফ।
হরাইজন্টাল অ্যাক্সিসে আমি অর্ডার সাইজকে ডিনোট করছি, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে মনে কর টোটাল অর্ডারিং কস্ট কে আমি মেজার করছি, ঠিক আছে। অন্যদিকে এই ডেট যে গ্রাফটা কেটেছি এখানেও আমি হরাইজন্টাল অ্যাক্সিসে অর্ডার সাইজকে ডিনোট করছি, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে টোটাল ক্যারিং কস্টকে মেজার করছি, ঠিক আছে। এক এক করে ভাব, একসাথে দুটো ভাবার দরকার। অর্ডার সাইজ যদি 10,000 কেজি হয়, অর্ডার সাইজ হচ্ছে 10,000 কেজি, সব থেকে বেশি। তাতে ক্যারিং কস্ট মনে কর এটা হচ্ছে 10,000 কেজি, 10,000 হচ্ছে 10,000 কেজি অর্ডার সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে তোর 5,000 কেজি, আর এটা হচ্ছে তোর 2,500 কেজি, ঠিক আছে। এখানে হচ্ছে টোটাল অর্ডারিং কস্টে মাপছি। অর্ডারিং কস্ট প্রথমে হচ্ছে 30, 60, 120, 30 টাকা, 60 টাকা, আর 120 টাকা, রাইট, ঠিক আছে। আমাকে বল কিন্তু দেখায় 2,500 কেজি যদি অর্ডার করি, সব থেকে বেশি অর্ডারিং কস্ট, তাহলে এইটা হচ্ছে 2,500 করসপন্ডিং পয়েন্ট 120, তাহলে এটা 120 অর্ডারিং কস্টে মাপছে, ঠিক আছে। 5,000 কেজি যেই হলো, 5,000 কেজি মানে 60, তাহলে এটা করসপন্ডিং হচ্ছে 60, এইটা, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে 10,000 কেজি, 10,000 কেজি করসপন্ডিং হচ্ছে 30, তাহলে এই যে কার্ভটা পেলাম এটাকে বলা হবে টোটাল অর্ডারিং কস্ট কার্ভ, ঠিক আছে। এখানে সেম জিনিস 2,500 কেজি, 5,000 কেজি, আর 10,000 কেজি, বোর্ডটা ছোট বলে অসুবিধা হয়, ঠিক আছে। ক্যারিং কস্টে এটা কি করলাম, অর্ডারিং কস্ট, এটাকে ক্যারিং কস্টে মাপছি, ঠিক আছে। ক্যারিং কস্ট কত, এবার আমাকে বল ক্যারিং কস্ট কত, টোটাল ক্যারিং কস্ট কত। আমি আসবো বলচালের ভাষা মাইন্ড মেকআপ করছি। টোটাল ক্যারিং কস্ট প্রথম টার্গেটটা করলাম, কর বল 1 লাখ, 10 ইনটু 10,000, 1 লাখ টাকা, ঠিক আছে। এটা কত, 10 ইনটু 50,000 টাকা, আর এটা 25,000 টাকা, ঠিক আছে। তো যদি আমি এখন পয়েন্টকে প্লট করি, তাহলে দেখ 2,500 কেজিতে করসপন্ডিং হচ্ছে কত, 25,000। তাহলে এখানে আমি লিখতে পারি, আগে আগে প্লট করে দিই। এটা হচ্ছে 1 লাখ টাকা, ঠিক আছে। এটা হচ্ছে 50,000 টাকা, এটা হচ্ছে 25,000 টাকা, ঠিক আছে। তাহলে 2,500 কেজিতে কত হয়, 25,000, মানে এই পয়েন্টটা করসপন্ডিং। 5,000 কেজিতে কত হয়, 50,000, মানে এটার বরাবর এইটা, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে 1 লাখ কেজিতে কত হয়, এই 10,000 কেজিতে কত হয়, এটা এটাকে বাড়ালে এই, তাহলে এইটা হচ্ছে টোটাল ক্যারিং কস্ট, ঠিক আছে। টোটাল ক্যারিং কস্টের কার্ভ হচ্ছে এরকম। এটা হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট, আর এটা টোটাল ক্যারিং কস্টের, ঠিক আছে। আগের দিন তুই এই জায়গাটা একটুখানি টালমাটাল করে ফেলেছিস, ওই জন্য আমি খুলে দিলাম, মনে পড়ছে। এই জায়গাটা তুই যখন আমি দুটো একসাথে দেখাচ্ছিলাম, তোর একটুখানি ক্লামজি ছিল, ওই জন্য আজকে আমি এটাকে দুটো পার্ট করে দিলাম। দেওয়ার পরে এবার ক্লাব করছি, ঠিক আছে, এবার ক্লাব করছি। আগের দিন মোস্ট প্রবাবলি ওরা দুজন এটা অ্যাবজর্ব করেছিল, তোর একটু অসুবিধা ছিল যখন আমি এই দুটো কার্ভ আলাদা করে একসাথে দেখাচ্ছিলাম, তোর একটু বুঝতে অসুবিধা ছিল আমার মনে হয়েছে, ওই জন্য আগের দিন আমি ওভারলুক করে গেছি, আজকে আমি ওটাকে রিপিট করে, ঠিক আছে। না, এবার আমি যদি এই দুটো গ্রাফকে গ্রাফের আর কি সমাপতন ঘটাই, মানে একসাথে দেখার চেষ্টা করি, তাহলে যে টোটাল পিকচারটা দেখা যাবে সেটা হচ্ছে এদিকে যদি অর্ডারিং সাইজ হয়, আর এদিকে যদি একসাথে আমি টোটাল অর্ডারিং কস্ট এন্ড টোটাল ক্যারিং কস্ট একসাথে পরিমাপ করি, তাহলে অর্ডার সাইজ আর এটা হচ্ছে অর্ডার সাইজ, আর এটা হচ্ছে ডেলিভারি কস্ট, এই কার্ভটা যেটা পাওয়া যায় তাকে বলা হয় টোটাল অর্ডারিং কস্ট কার্ভ। আর রাদার আমি এটাকে আরো
এটা হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট কার্ভ, আর লালটা হচ্ছে টোটাল ক্যারিং কস্ট কার্ভ। এই অবধি ঠিক আছে? এই পয়েন্টটাকে ইওকিউ বলে, এটাকে ইওকিউ বলে, যেখানে টোটাল অর্ডারিং কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ক্যারিং কস্ট, সেই পয়েন্টটাকে ইওকিউ বলে। ঠিক আছে? চিন্তা করে দেখ, আগের দিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ওই ঘরে একদল ছাত্র ছাত্রী বসে আছে আর এই ঘরে একদল ছাত্রছাত্রী বসে আছে। আমি যখন এই ঘরে এসে ইনভিজিলেট করছি, গার্ড দিচ্ছি, তখন এই ঘরের ছাত্রছাত্রীরা শান্ত হয়ে বসে রয়েছে, ঠিকঠাক পরীক্ষা দিচ্ছে। ওই ঘরের ছাত্রছাত্রীরা চেঁচামেচি বেশি করছে। আবার দৌড়ে যখন ওই ঘরে যাচ্ছি, তখন এই ঘরের ছাত্রছাত্রীরা চেঁচামেচি বেশি করছে, ওই ঘর চুপ করে যাচ্ছে। তাহলে আমার দুটোকে অপটিমাইজ করার পন্থা হচ্ছে মাঝামাঝি বসে গার্ড দেওয়া, যাতে এই ঘরের সার্ভেলেন্সও রাখতে পারি, ওই ঘরের সার্ভেলেন্সও রাখতে পারি একসাথে। ঠিক আছে? সেই একই ব্যাপার, এই অর্ডারিং সাইজ তুই ভ্যারি করছিস। যখন অর্ডারিং সাইজ এরকম রাখছিস, তখন দেখ এই টোটাল ক্যারিং কস্ট কে টেনে তুই কমিয়ে নিচ্ছিস, কিন্তু টোটাল অর্ডারিং কস্ট বেড়ে যাচ্ছে ঠিক ক্লাসে গার্ড দেওয়ার। আর যখন এই ইওকিউ পয়েন্টের এদিকে চলে যাচ্ছিস, তখন দেখছিস টোটাল অর্ডারিং কস্ট কে তুই কন্ট্রোল করে নিচ্ছিস, টিকিট টেনে বেঁধে নিচ্ছিস, সঙ্গে সঙ্গে টোটাল ক্যারিং কস্ট বেড়ে যাচ্ছে। তাহলে ইওকিউ এর বাঁ দিকে তারা অপটিমাইজ নয়, একজন কমে যায় একজন বেড়ে যায়। আর ইওকিউ এর ডান দিকেও অপটিমাইজ নয়, একজন বেড়ে যায় অন্যজন কমে যায়। অর্থাৎ বলতে গেলে একজনকে কন্ট্রোল করতে গেলে আর একজন কন্ট্রোলে থাকে না, আর এদিকেও তেমন, একজনকে কন্ট্রোল করতে গেলে আরেকজন কন্ট্রোলে থাকে না। তাহলে উভয়ের ওপর যদি একটা অপটিমাম কন্ট্রোল রাখতে হয়, তাহলে তারা যেখানে ইন্টারসেক্ট করছে, অর্থাৎ কাট করছে একে অপরকে, সেই জায়গাটা হচ্ছে অপটিমাম কোয়ান্টিটি। এটাকেই বলা হয় ইও। ঠিক আছে? এই কোয়ান্টিটিটাকেই বলা হয় ইওকিউ কোয়ান্টিটি। ঠিক আছে? এই অবধি আগের দিন আমি বলেছিলাম মোস্ট প্রবাবলি, তাই তো? তো এটা গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন, যদি কিছু লিখতে দিতে হয় লিখতে পারিস, আর যদি মনে হয় লিখতে হবে না, মেমোরিতে থাকবে, তাহলে একদম ছবি তুলে নিলে নিতে পারিস। কোনো তার লিখতে গেলে যদি আলাদা করে সেপারেটলি এটা এইভাবে যদি মনে হয় ছবি তুলে নিতে পারিস, নিতে পারিস। ছবি তুলে নিলে নিতে পারিস, ছবি তুলতে 2 সেকেন্ড না। করে না, করে না, করে না। হয়েছে? এবার শোন, এবার তরকারিতে নতুন মশলা যোগ, নতুন স্পাইস দেওয়া, শোন কনসেপ্ট, নতুন কনসেপ্ট। আচ্ছা, এখানে আমি অ্যাডহক বেসিসে, অ্যাডহক মানে বুঝিস? অ্যাডহক মানে কি বুঝিস? অ্যাডহক, অ্যাডহক, অ্যাডহক মানে হচ্ছে ब्लैंकेट, सारे शरीर पर समान চাদর বিছানাকে বলা হয় অ্যাডহক। তুই যখন ব্ল্যাঙ্কেট মানে জানিস তো, লেপ বা কম্বল না কি বলে, যখন তুই চাপা দিস, তোর পুরো বডিটাকে একসাথে কভার আপ করে দেয়, যতটা তুই কভার আপ। ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাডহক বেসিস বা ব্ল্যাঙ্কেট বেসিস। এতক্ষণ ব্ল্যাঙ্কেট বেসিসের কথা বলছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি বা অঙ্কের ক্ষেত্রেও অ্যাডহক বেসিসে কাজ হবে। কারণ চিন্তা করে দেখ, তুই তোর যদি মনে কর ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম, ঠিক আছে, 1 ইউনিটকে গোডাউনে ক্যারি করতে 10 টাকা খরচ। এই অবধি ঠিক আছে তো? নতুন কনসেপ্ট আসছে, মাথা ওপেন করে শোন, অসুবিধা হলে জিজ্ঞেস কর। মনে কর এই ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানামে অন্য কোনো কস্ট নেই, একটাই মাত্র কস্ট আছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম কস্ট, মানে স্টক ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। স্টক ইন্স্যুরেন্স প্রিমিয়াম তুই কার সাথে করাতে যাস, কেন করাতে যাস? প্রথমত, গোডাউনে তুই মাল রেখেছিস, স্টক রেখেছিস, স্টকটা কোনো কারণে, মানে গোডাউনে যদি কোনো কারণে আগুন লাগে, স্টকটা পুরো জ্বলে নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে তোর বিজনেস চৌপাট হয়ে যাবে কিছুদিনের জন্য, তো টাকাও গেল, বিজনেসের ডিসলোকেশনও হলো। তো সেক্ষেত্রে তো সেই অ্যাকাউন্টেন্সিতে ইন্স্যুরেন্স ক্লেমে লস অফ স্টক, লস অফ প্রফিট করেছি, তো সেই সব কারণে অনেক ডিফিকাল্টি, বিজনেস ডিফিকাল্টির সম্মুখীন হবে।
সেই জন্য স্টককে ইন্স্যুরেন্স করে রাখা, যাতে কোনো অ্যাবনর্মাল রিজন যদি ঘটে অকার করে, তাহলে স্টকটা যদি নষ্ট হয়ে যায় ইমিডিয়েট বেসিসে সেই স্টকটাকে রিপ্লেস করে বিজনেসটাকে আবার সাইকেলটাকে চালু রাখা। ঠিক আছে তো? এবার কথা হচ্ছে, তুই মনে কর এই হচ্ছে তুই, তোরা কেউ একজন জনের মধ্যে, আর এই হচ্ছে ইন্স্যুরেন্সের কোম্পানি, এটা মনে কর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক? স্টককে ইনশিওর করতে যাচ্ছে, ঠিক আছে? তুই এখানে গেলি, মনে কর প্রার্থী, ঠিক আছে, গেল যে ও ও যখন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেল, ও বললো স্যার স্যার আমার স্টক ইন্স্যুরেন্স লাগবে। তখন স্টক ইন্স্যুরেন্সের যে এখানে অফিসার বসে আছে, অফিসার বসে রয়েছে একটু বড় প্রার্থীরা, তো অফিসার প্রার্থীটাকে বললো কত আমার কাছে স্টক ইন্স্যুরেন্সের রেট হচ্ছে পার কেজি, যদি র মেটেরিয়াল আপনি ইনশিওর করান পার কেজি, মাইন্ড পার কেজি, কি বলছে একে বলছে বলছে না, পার কেজি র মেটেরিয়াল যদি ইনশিওর করাতে যান তাহলে আমাকে 10 টাকা করে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বা চার্জ দিতে হবে। তার সেকেন্ড প্রশ্ন কি করবে লজিক্যালি, বলবে এটা 10 টাকা করে যে রেট, আমি যদি 1 কেজি 1 মাস স্টক করে রাখি তাহলে কি 10 টাকা, না 12 মাস স্টক করে রাখলে 10 টাকা? বলে না না 12 মাস স্টক করে রাখলে 10 টাকা পারে না। মানে আপনি যদি 1 কেজি র মেটেরিয়ালের জন্য ইন্স্যুরেন্স নেন, আমার কাছ থেকে পলিসি কেনেন, তাহলে সেটা সারা বছর কভার করবে 1 কেজি কে, তার পরিবর্তে আমি পার কেজি 10 টাকা করে নেব। বোঝাতে পেরেছি? শিওর? এবার প্রার্থিতার কাছে প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি হচ্ছে, প্রার্থিতা বলছে আমার তো স্টক 1 কেজি হবে না, 1 কেজির বেশি থাকে। তখন যে ইন্স্যুরেন্সের ভদ্রলোক, মানে ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে যে অফিসার, সে কি বলছে, হ্যাঁ প্রপোর্শনেটলি, মানে আপনি যত কোয়ান্টিটি স্টক ইন মাল্টিপল অফ 1 কেজি রাখতে চাইছেন, প্রপোর্শনেটলি আপনার ইন্স্যুরেন্সের চার্জ বা প্রিমিয়াম বাড়বে। 2 কেজি রাখলে 20 টাকা, 3 কেজি রাখলে 30 টাকা, এরকম চলবে। তো ও বললো লজিক্যালি, শোন এবার মাথা ঠান্ডা কর, শোন। ও বললো প্রথমবারে, ও বললো যে 10,000 কেজি র মেটেরিয়াল তো আমি ভাবছি অর্ডার প্লেস করবো, আমার সারা বছরে 10,000 কেজি র মেটেরিয়াল লাগবে, 10,000 কেজি ওয়ান শটে আমি অর্ডার করবো, তাহলে 10,000 কেজি প্রথম দিন আমি আমার অর্ডার করে গোডাউনে রিসিভ করে নেবো। এই 10,000 কেজি কে সারা বছর যদি মেনটেন করতে হয়, তাহলে টোটাল ক্যারিং কস্ট কত পড়বে পার অ্যানাম? পুরো 10,000 কেজি কে যদি সারা বছর ইনট্যাক্ট রেখে মেনটেন করতে হয়, স্টক ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কত চাওয়া উচিত এই অফিসারের? 10,000 ইন্টু 10, 1 লাখ। চিন্তা কর, সিচুয়েশন দিচ্ছে 10। এবার প্রবলেম হচ্ছে এই 10, এবার কত বললো যে প্রার্থীটা বলছে যে 10,000 কেজি আমি প্রথম দিন গোডাউনে রিসিভ করব, করে আমি 10,000 কেজি কে সারা বছর মেনটেন করতে 1 লাখ টাকা প্রিমিয়াম দেব, এটার লজিক তো আমি বুঝছি। কিন্তু কথা হচ্ছে পরের দিন থেকেই তো প্রোডাকশন শুরু হয়ে যাবে ফ্যাক্টরিতে, এবং এই যে র মেটেরিয়ালের কোয়ান্টিটিটা 10,000 কেজি, এটা এই 10,000 কেজি র মেটেরিয়াল গোডাউনে একটা মাত্র দিন থাকবে। কি বলছি বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। এই 10,000 কেজি র মেটেরিয়াল গোডাউনে একদিন অনলি থাকবে, তারপরের দিন, ফর এক্সাম্পল আমাদের পড়াশোনার জগৎ হচ্ছে আইডিয়াল জগৎ, হ্যাঁ ইউটোপিয়া। ইউটোপিয়া হচ্ছে আইডিয়াল জগৎ, যেখানে সবকিছু পারফেক্ট হিসেবে অ্যাজাম্পশন করা হয়, তার কারণ নইলে কি অসুবিধা হবে? বাস্তবে পারফেকশন নেই। আজকে আমার প্রোডাক্টের যা ডিমান্ড, কালকে আমার প্রোডাক্টের ডিমান্ড কম হতে পারে, পরশুদিন প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যেতে পারে। সেই অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড আমি তো প্রোডাক্ট প্রডিউস করবো বা ম্যানুফ্যাকচার করবো, এবং সেই অনুযায়ী র মেটেরিয়ালের কনজাম্পশন হবে। বুঝাতে পারছি না? বুঝাতে পারছি। কিন্তু কিন্তু বাস্তবে বা রিয়েলিস্টিক
জগতে সেটা ভ্যারি করবে এরকম ভাবে, কিন্তু পড়ার জগৎ আমি বলেছি ইউটোপিয়া। ইউটোপিয়া মানে হচ্ছে যেখানে সবকিছু পারফেক্ট। সেখানে পারফেক্ট যদি হয় তাহলে আমাকে বলতে পারবি 10,000 কেজি যদি ইভেনলি স্প্রেড আউট হয়, মানে প্রতিদিন প্রোডাকশন ডিপার্টমেন্ট স্টোর ডিপার্টমেন্টের কাছ থেকে যদি সেম কোয়ান্টিটি অফ র মেটেরিয়াল জিনিস গুড তৈরি করবে বলে ডিমান্ড করে, তাহলে পার ডেতে কত কনজিউম হতে পারে বলতে পারবি? পার ডেতে র মেটেরিয়ালের কনজাম্পশন কত হতে পারবে? ভেরি গুড, বাই 365। আমি এটা বলেছি কি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বা কনজাম্পশন অফ র মেটেরিয়াল 10,000 কেজি, এটা তো 365 দিনে কনজাম্পশন, তাহলে এক এক দিনে কত কনজিউম হবে ডিভাইডেড বাই 365 ডেজ। তাহলে যদি 10,000 কে 365 ডেজ দিয়ে ভাগ করি আসে 27-28 কেজি করে পার ডেতে কনজিউম হবে। ঠিক আছে, তাহলে ডে ওয়ানে যদি ডে ওয়ানে কত কেজি র মেটেরিয়াল স্টোর হয়ে থাকবে? ডে ওয়ানে কত কেজি র মেটেরিয়াল স্টোর হয়ে থাকবে? 10,000 কেজি। ঠিক আছে, 10,000 কেজি। পরের দিন ডে টু তে কত র মেটেরিয়াল স্টোর হয়ে থাকবে? ভেরি গুড, 10,000 মাইনাস 28 কোন থাকবে হচ্ছে একদম ক্যালকুলেট কর। 10,000 মাইনাস 28 9972 কেজি। এরকম করতে 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 যখন লাস্ট ডে হবে, তখন কত পড়ে থাকবে? লাস্টের আগের দিন 28 কেজি, লাস্ট ডে যখন কমপ্লিট হয়ে যাবে 0 কেজি। ঠিক তো? তো তোরা যদি আমি খুব কমন সেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি কি হচ্ছে বাবা। তোরা যদি এই উপরের ছবিটা মুছছি, হ্যাঁ উপরের ডায়াগ্রামটা মুছছি, উপরের ডায়াগ্রামটা যদি মুছে ফেলি তাহলে এটাকে আমি একটুখানি বড় করে দেখাতে পারবো। দেখ ভালো, এটা হচ্ছে ডে ওয়ান, এটা হচ্ছে ডে 365 বছরের শেষ। এটা বছরের শুরু থেকে এটা বছরের শেষ। আজকে কত র মেটেরিয়াল আছে? 10,000 কেজি। ঠিক আছে, ডে টু তে কত র মেটেরিয়াল থাকবে? 1,000 কত বললাম? 9972 কেজি। 9972 কেজি। ডে থ্রি তে বোরিং লাগবে না আশা করি, ডে থ্রি তে হলে কত থাকবে? এর থেকে আবার 28 বাদ যাবে, পড়লো 9944 কেজি। 9944 কেজি। এরকম করতে করতে কমতে থাকবে এবং ডে 365 এ গিয়ে আলটিমেটলি 0 কেজি পড়ে থাকবে। বোঝা গেল? অর্ডার সাইজ যদি 10,000 কেজি হয় আর কনজাম্পশন যদি পার ডে 28 কেজি করে হয়, তাহলে অ্যানুয়ালি ইন্স্যুরেন্স কোম্পানি যদি প্রিমিয়াম স্টক ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ধার্য করতে চায়, কত প্রিমিয়াম ধার্য করবে তুই বলতে পারবি? তুই হিসেব কর, 10,000 কেজি ইন্টু কত? 10 টাকা ইন্টু কদিন? 1/365 প্লাস 9972 কেজি ইন্টু 10 টাকা ইন্টু 1/365। এরকম করে এই গল্পটা 365 ডে অবধি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। পরের দিন কত হবে? 9944 কেজি ইন্টু 10 রুপিস ইন্টু 1/365। এরকম করে লাস্টে যখন আসবে তখন 0 কেজি ইন্টু 10 রুপিস ইন্টু 1/365। বুঝে যাচ্ছে? এবার এই যে গল্পটায় মাঝখানে কি আছে? প্লাস সাইন আছে, প্রতিদিন একটা এই খরচা হচ্ছে। ঠিক আছে, তো যদি এরকম গল্প চলে, আমি এই পোর্শনকে আবার মুছে দিচ্ছি, তোমার কাজে লাগবে। এরকম করে যদি গল্প চলতে থাকে, এটা একটা শর্টকাটে বার করার রুল আছে।
অ্যাভারেজিং কর, দেখ ভালো কেন অ্যাভারেজিং এ এরকম রেজাল্ট হবে, একই রেজাল্ট এইটা রেজাল্ট যদি ফর এক্সাম্পল এই যে ইন্স্যুরেন্স এইটা টোটাল যোগ করলে কি পাবো, আমি কি পাবো বলতে পারবি বাংলায়? অ্যামাউন্ট বলতে চাইছি না, আমি কি জিনিস পেতে চলেছি, এটাকে যদি এরকম ভাবে এরকম গুণ করে যোগ করি গুণ করে যোগ করি করতে করতে কি পেতে চলেছি, মানে আমার দাবিটা কি, মানে এমটা কি, কোথায় পৌঁছতে চলেছে আমার সারা বছরে। আচ্ছা টোটাল অর্ডারিং কস্ট আর টোটাল ক্যারিং কস্ট পার অ্যানাম না পার মান্থ না পার ডে নাকি, বোঝা যাচ্ছে তো? টোটাল ক্যারিং কস্ট পার অ্যানাম এটা বার করতে চলেছি। এবার একটুখানি মাথা ঠান্ডা, এই জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করি, সরলীকৃত করি, 10,000 সবকিছুর সাথে সব কটার সাথে মনে কর, মানে এটা তো ইন্টু 10 ইন্টু 365, তাহলে 10 ইন্টু 1/365 এটা কমন হয়ে যায়, হওয়ার পরে 10,000 কেজি হয় প্লাস 9972 কেজি হয় প্লাস 9944 কেজি হয়, এরকম করে প্লাস জিরো চলতে থাকে, ঠিক তো? ঠিক না? ঠিক না ঠিক না? এটাকে যদি এপিজিপি ফর্মুলায় ভাঙিস, অ্যারিথমেটিক প্রগ্রেশন জিওমেট্রিক প্রগ্রেশন কে করেছিস বল, আমি ভুলে গেছি ফর্মুলা, আমার মনে হয় এই বেড়ে বেটাকে ধরতে হবে, বল এপিজিপি ফর্মুলা বল, এটা এপি না জিপি কি একটা ফরম্যাটে আছে, কমন ডিফারেন্স, আরে অ্যারিথমেটিক প্রগ্রেশন জিওমেট্রিক প্রগ্রেশন ফর্মুলাটুকু শুধু বল আমাকে, আমাকে বল, শিখেছিস তুই, আমাকে বল এটার অ্যান্সার কত হবে, এটা ওয়ান শট অ্যান্সার বল, ফর্মুলা বার কর, আমি ফর্মুলা ভুলে গেছি। এখানে হচ্ছে ডে ওয়ান, ডে ওয়ানে কত ছিল 10,000, 10,000 কেজি, ডে টু তে কত 9972 কেজি, ডে থ্রি তে কত 9944 কেজি, এরকম করে ডট 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 চলতে থাকছে আপ টু 365 অবধি, আপ টু 365 অবধি, ডে 365 এখানে কত থাকছে 0 কেজি। এবার এটাকে যদি নোটেশন ফর্মে আনি, নোটেশন ফর্মে না ম্যাথমেটিক্যাল ফর্মে আনি, কি থাকছে 10,000 ইনটু, মনে আছে ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম কত ছিল ₹10, এই এই কস্টটা কতদিন লাগলো, এই স্টকটা কতদিন থেকেছে একদিন, তাহলে 1/365, ঠিক আছে, প্লাস প্লাস এত কিছু করার পরে দেখবি যখন লাস্টে শর্টকাটটা বলবো তখন 1 সেকেন্ডের কাজ, তুই ডিরাইভ করতে গিয়ে আমাকে তো দেখাতেই। নেক্সট কত 9972 ইনটু 10, এটা তোদের ফল্ট, তোরা অঙ্ক ঠিক করে করতে, আমাকে ফর্মুলা দিতে পারছি না, আমার কোনো ফল্ট নেই, আমি এপিজিপি আমার কাছ থেকে এক্সপেক্টও করিস না, কারণ আমি অঙ্ক পারি না বলেই কমার্সে চল। এটা হচ্ছে কত 1/365, ডান। নেক্সট কত 9944 ইনটু ₹10 ইনটু 1/365, এরকম করে প্লাস চললো, লাস্টে গিয়ে জিরো হয়ে গেল, ঠিক আছে। এটাকে যদি, এটা কি বেরোচ্ছে ক্যারিং কস্ট, টোটাল ক্যারিং কস্ট পার অ্যানাম বেরোচ্ছে তো, এটা রুপিস ফিগারে আছে না ইউনিট ফিগারে আছে, মানে কেজি ফিগারে আছে না রুপিস ফিগারে আছে, রুপিস ফিগারে। তো এটাকে যদি ওই তোর 10/365 কমন নি, তাহলে ব্র্যাকেটে চলতে থাকে 10,000 প্লাস 9972 প্লাস 9944 প্লাস ডট 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 হয়ে প্লাস জিরো হয়ে গেল।
এবার ফর্মুলা বল আমাকে, টোটাল ক্যারিং কস্টের ফর্মুলা বল। ভাই ইয়ে বল, টোটাল ক্যারিং কস্টের ফর্মুলা বলতে হবে না, তুই বল ওই যে কৃষ্ণেন্দু যে সূত্র এপিজিপি, এই জায়গায় আমার কাছ থেকে এক্সপেক্ট করবি না, অঙ্ক আমি বুঝি না, তাই তো 10/365 ইনটু হ্যাঁ কি করছিস 10/365 ইনটু অবজারভেশন 364 360 ব্র্যাকেট দেবো না এমনি 360 364 ইনটু ব্র্যাকেট, এবার ব্র্যাকেটটা ব্র্যাকেটটা হ্যাঁ স্টার্টিং হচ্ছে 28 হুম স্টার্টিং হচ্ছে 28 তাহলে কত কি করবো 28 প্লাস 10,000 28 প্লাস 10,000 10,000 ডিভাইডেড বাই 2 ব্যাস। আচ্ছা এই ফিগারটা যদি আসে, এই ফিগারটা যদি আসে, এটা রুপিজের ফিগার আসবে, রুপিস ফিগার থেকে কোয়ান্টিটি ফিগার মানে এভারেজ স্টক বার করছি, তো এটা তো টোটাল অর্ডারিং কস্ট, এই টোটাল ক্যারিং কস্ট, টোটাল ক্যারিং কস্ট বার করছি, তো টোটাল ক্যারিং কস্ট, টোটাল ক্যারিং কস্টকে যদি টোটাল ক্যারিং কস্ট বার করছি, তা আচ্ছা এটা বল কত হলো 50,002 হ্যাঁ 50,002 একবার আমি দেখে নিই। এটা এই ফর্মুলা আমার কাছ থেকে এক্সপেক্টেড নয়, কারণ আমি অংশ অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, কিন্তু বোঝানোর জন্য আমাকে শেখাতে হচ্ছে। এই ক্লাসটা তেমন হলে মাঝখানে আরেকদিন ডেকে ব্রাশ আপ করে দেবো, ঠিক আছে? তো 28 প্লাস 10,000 বাই 2 ইন্টু 364 ইন্টু 10 বাই 365 ইকুয়ালস হচ্ছে এই যে 5,000 50,000 দুই আসছে, রুপিস 50,000, আমি 50,000 দুইকে 50,000 রাউন্ডিং অফ করতে পারি, এটা কি টোটাল ক্যারিং কস্ট? হ্যাঁ এইসব ম্যাথামেটিক্যালি এত কিছু হচপচ করে তো বার করলাম 50,000। এবার সিম্পল আমরা কস্টিং এর লোক কিভাবে বার করবো দেখ, এবার দেখ হিসেব দেখ, এবার দেখ এই 50,000 অ্যান্সার তো আনতে হবে, টোটাল ক্যারিং কস্ট আনতে হবে তো। এত এপিজিপির ফর্মুলা কপচা কপচি না করে একদম সিম্পল মেথড বলবো, যদি ধর নাককে এইভাবে দেখিও নাকে পৌঁছস আর নাককে এইভাবে দেখিও নাকেই পৌঁছস, তাহলে আলটিমেটলি উত্তর হয় না কি, তার মানে পথটা আলাদা, আলটিমেট মানে গন্তব্য এক, ঠিক তো? আমি যদি আমার কস্টিং এর ফর্মুলা দিয়ে প্রমাণ করে দিই যে এই 50,000টা কস্টিং এর ফর্মুলা দিয়েও এসে যায়, তাহলে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রাস্তা, এটা আমরা অ্যাভয়েড করে কস্টিং এর রাস্তায় হাঁটবো। তাহলে চিন্তা কর, প্রথম দিন আমি অর্ডার করেছিলাম কত 10,000 কেজি, লাস্টের দিন কত স্টক হয়েছে 0 ডিভাইডেড বাই 2 যদি করে দিই, ইনটু যদি কত করি পার পার ইউনিট পার অ্যানাম ক্যারি করতে কত টাকা লাগে, হ্যাঁ 10 টাকা করে। এই ফিগারটা তাহলে কত হয় 50,000, দেখ ঠিক করে দেখ, 5 10 করলে 10 প্লাস 0 10 ডিভাইডেড বাই 2 5,000, 5,000 ইনটু 10 50,000, তাহলে এই 50,000 যে ক্যারিং কস্ট বেরোচ্ছে, এই পন্থায় গিয়ে এইটা হচ্ছে কস্টিং এ তোদের করতে হবে, এই পন্থায় গিয়ে এই 50,000 বেরোয় টোটাল ক্যারিং কস্ট, আর এই ম্যাথমেটিক্যালি গিয়ে এইসব এত হচপচ করে এই 50,000 এটা করতে হবে, এইটা কস্টিং এটা এক্সপেক্টেড, এসব এক্সপেক্টেড। যেমন আমি বলেছিলাম যে ইওকিউ বার করার ম্যাথমেটিক্যাল ক্যালকুলাস ইউজ করে ফর্মুলা আছে, ওসব করতে গেলে আমার মানে মাথার চুল খারাপ হয়ে যাবে, করতেই পারবো না, আমি জানি না ফর্মুলা গেছে আমার, এই ফর্মুলাই আসছে না, এই তো কৃষ্ণেন্দুর হেল্প নিয়ে এপিজিপি ফর্মুলা ও বলে দিল, তাই আমাকে এটা দেখাতে হলো, ঠিক আছে? তাহলে আর ইউ স্যাটিসফাইড উইথ দিস ফিগার? কোন ফর্মুলায় তাহলে কোন মেথডে যাবি, ম্যাথমেটিক্স কপচাবি না এটা কপচাবি? ওইটা স্যার তাহলে আমি যদি বলছিলাম যে প্রথমে যখন আমি অ্যাজাম্পশন নিয়েছিলাম বলেছিলাম 10,000 কেজি মেনটেন করছি, পার ইউনিট পার অ্যানাম ক্যারিং কস্ট 10 টাকা ইকুয়ালস টু হচ্ছে কত বলছিলাম 1 লাখ টাকা, ওই গ্রাফ প্লট করছিলাম, কিন্তু বাস্তবে যেহেতু প্রতিদিন র মেটেরিয়ালটা কনজিউম হচ্ছে, তাই জন্য এই যে স্টকটা 10,000 এ স্ট্যাটিক থাকছে না, ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, ডিপ্লিট হয়ে যাচ্ছে, হওয়ার ফলে সেটাকে ম্যাথামেটিক্যালি যদি দেখাই যে তাহলে এই 10,000 টাকা 10,000 কেজি স্টক প্রথম দিন রাখলাম, তারপরের দিন 28 কেজি খরচা হলো, তারপরের দিন আরো 28 কেজি খরচা হলো, এরকম করে কম্পিউট করে যদি দেখা যায়, তাহলে ম্যাথামেটিক্যালি আমার অ্যানুয়াল ক্যারিং কস্ট কত আসে 50,000 আসে তো, ম্যাথামেটিক্যালি এপিজিপি ফর্মুলা হচ্ছে 50,000 আসে তো। আর কস্টিং বলে আমরা এইসব ম্যাথামেটিক্যাল এত কিছু করার দরকার নেই, সিম্পল করো
1 লাখ তো তার মানে স্টক মানে 1 লাখ ক্যারিং কস্ট তো বেশি নিয়েছি, অহেতুক বেশি নিয়েছি, কারণ 10,000 কেজি তো আমার গোডাউনে সারা বছর থাকেই না, প্রতিদিন কমতে থাকে, তাহলে অটোমেটিক্যালি 1 লাখটাও কমে যাবে, টোটাল ক্যারিং কস্টটাও কমে যাবে। কত ক্যারিং কস্ট হবে না, সিম্পল হিসেব হচ্ছে 10,000 কেজি নে প্লাস 0 কর, এটাকে অ্যাভারেজিং বলে, ডিভাইডেড বাই 2 কর, এর সাথে ক্যারিং কস্ট পার ইউনিট পার আনাম গুণ করে দে, তাহলে কত হয় 10,000 প্লাস 0, 10,000 বাই 2 হচ্ছে 5,000, 5,000 ইন্টু 10 50,000, 50,000 টাকা আমার টোটাল ক্যারিং কস্ট, মানে আমাদের এক্সাম্পল হচ্ছে টোটাল অ্যানুয়াল ইন্স্যুরেন্স কস্ট। এই হচ্ছে ফর্মুলা, আমি লিখে দিচ্ছি, কিন্তু এটাকে ডিরাইভ করার পেছনে এই ম্যাথামেটিক্যাল লজিক আছে। এটা হজম হয়েছে না, হজম হয়নি, পুরো হজম হয়েছে না, মাথার উপর দিয়ে বাউন্স গেল আমার, এ তো পুরো আমার তো বাউন্স যাবে, এ তো কিছু করার নেই, এই ফর্মুলা আসবে না। এটা ক্রিশ্চিয়ানো ছিল বলে এই ফর্মুলায়, ঠিক আছে, ঠিক আছে, চল চল চল। একটা একটা ইনটুইশন মনে থাকবে, শুধু এইটুকু মনে রাখতে পারবি যে কেন প্লাস 0 করে 2 করলাম, এইসব এত কপচাকপচি না করে কেন প্লাস 0 করে 2 করলাম। শুরুতে 10 ছিল, তারপরের দিন তো 10 স্ট্যাটিক থাকছে না, কমে কমে যাচ্ছে, তাহলে সারা বছর ধরে তো আমি 10,000 কেজি মাল ক্যারি করছি না, আমি ক্যারি প্রতিদিন একটা প্রতিদিন করছি, সেটাকে এপিজিপি ফরম্যাটে এনে তাহলে ক্যারি টোটাল এভারেজিং স্টক কত ক্যারি করি আমি, অন অ্যান এভারেজ কত ক্যারি করি 5,000 কেজি, তাহলে 5,000 কেজি যদি অন অ্যান এভারেজ ক্যারি করি, আর 1 কেজি কে মেনটেন করতে বা ক্যারি করতে যদি আমার 10 টাকা লাগে, তাহলে 5,000 কে ক্যারি করতে আমার 5 ইন্টু 10, 5,000 ইন্টু 10 50,000 টাকা, এই হচ্ছে ইন্টারপ্রিটেশন। আর ম্যাথামেটিক্যালি গেলে যেতে পারি, ভাবতে পারিস, ঠিক আছে, পরীক্ষার সময় এইটা করতে হবে, ঠিক আছে, বলো ডান, মুছবো সব মুছে দেবো, তোমরা যেখানে ম্যাথমেটিক্স আছে, এটা 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 সেভ করেছিস কিসের নো, এই পোর্শনটা সেভ হচ্ছে, তা আমার কাজে লাগবে, আমি এডিট করে দেবো। না আমাকে দিবি, এটা এডিট করবি না, ওই এদের ক্লাস আমি আবার নতুন করে দেবো, এই জিনিস মানে আমি আবার কবে পড়াবো জানি না, আবার পরে করতে বললে ওই সব স্টপ ওই পোর্শন অবধি কেটে দিয়ে আবার যখন তুমি এটা টানলে ওখান থেকে চালিয়ে দিলে আমি জানি না, না ওটা এডিট করবি ঠিক আছে, কিন্তু এই এই ভিডিওটা পুরোটা আমাকে র ভিডিওটা আমাকে ঠিক আছে, রটা আমার কাছে থাকা দরকার, সবসময় একই রকম ইন্টারপ্রিটেশন আসে না, আমি অন্য এর আগে যখন পড়েছি এই এপিজিপি ফর্মুলা যে করিনি, অন্য কিছু দিয়ে কাটাকুটি করে দেখিয়ে দিয়েছিলাম যে এভারেজই আসছে, এখন মনে করিয়েছে, হ্যাঁ দুবার করিয়েছে, আমি এখন মাথায় আসছে না, মানে কাটাকুটি করে সেম আসছে, আজকে এপিজিপি হঠাৎ কোন কোথা থেকে মাথায় এলো, যা, তাহলে আমার টোটাল অর্ডারিং কস্টের ফর্মুলা কি বল, আচ্ছা এ হচ্ছে মনে কর অ্যানুয়াল কনজাম্পশন, কত আমাদের এক্সাম্পলে কত বল রে বাবা, অ্যানুয়াল কনজাম্পশন কত কেজি, 10,000 কেজি, রাইট, অর্ডারিং কস্ট পার অর্ডার কত 30 টাকা মনে পড়ছে, 30 টাকা, আর ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম কত রুপিস 10 টাকা, আচ্ছা টোটাল অর্ডারিং কস্ট কত বলবো, টোটাল অর্ডারিং কস্ট 30 টাকা, টোটাল অর্ডারিং কস্ট কত বলবো 30 টাকা, লোকেশন দিয়ে বল, এই এটাকে এ বল, এ তো লেখাই আছে, এটাকে ও বল, আর এটাকে সি বল, তুই কমন সেন্স দিয়ে বল, না আমাকে অ্যামাউন্ট বলতে হবে না, নোটেশন, নোটেশন বল, নোটেশন, অর্ডার সাইজ ধরে নিচ্ছি ও, ফিগার দিলাম, কারণ আমি নোটেশনে নিয়ে আসতে চাইছি লিস্টে, ভুলে যাই সব, নোটেশন দিয়ে বল, এটা যদি মনে কর কত 10,000 কেজি হয়, এটা যদি 10,000 কেজি হয়, তাহলে কি করবো 10,000 বাই 10,000 ইন্টু 30, 30 টাকা, ঠিকই তো আছে, এটাকে নোটেশনে লিখতে পারি এ বাই ও ইন্টু এ বাই ও, না ও তো এটা নিয়ে নিয়েছি, এটাকেই ধরে নিয়েছি, এটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি অর্ডার টাইপ মানে কোয়ান্টিটি 10,000 কেজি,
এ বাই কিউ ইন্টু লেখা যায় না এ 10,000 কেজি বাই কিউ কোয়ান্টিটি অর্ডার সাইজ একটা অর্ডার 10/10 একটা অর্ডার ইন্টু 30 টাকা ঠিকই তো আছে এটাকে নোটেশন ফর্মে আনলে এ বাই কিউ ইন্টু আচ্ছা আচ্ছা নোটেশনটাই ঠিক আছে আর নোটেশনটাই বুঝতে পারছি না এটা ঠিক আছে 30 টাকা বলেছিলাম চল টোটাল ক্যারিং কস্টের ফর্মুলা বল একটু আগে বার করলাম এই যে এইসব এত ব্রেন স্টর্মিং করে বের হলো এ বাই কিউ ইনটু না 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 এই যে নোটেশন বল হুম এ ইন্টু সি কি না নাকি অন্য কিছু ইন্টু সি আচ্ছা সরি কিউ ইনটু আচ্ছা কিউ ইন্টু সি কি হ্যাঁ নাকি কিউ বাই কিছু ইন্টু সি ওই দেখ আমার না স্যার বাই কিউ বাই কিউ ইন্টু সি শুধু হবে না কিউ ইন্টু সি করলে কত হয় বেশি 10,000 ইন্টু লজিক দিয়ে 10,000 ইন্টু 10 বলছিস 1 লাখ আমাদের ক্যান্সার 1 লাখ এসেছিল না 50,000 এসেছিল তাহলে কি করেছিলাম কিউ বাই অ্যাভারেজিং করেছিলাম তো কারণ 10,000 তো সারা বছর থাকে না স্ট্যাটিক থাকে না কমতে থাকে তাহলে কিউ বাই 2 ইন্টু সি প্রাপ্তিটা হজম হয়েছে আর হজম হয়নি গেছে উড়ে গেছে আমার একটা জিনিস বল 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 ডাউট আছে আরে বল ডাউটটা হচ্ছে বল বল কিউ কিউ ইনটু সেটাও তো প্রথমে হচ্ছিল তো তাই তো হচ্ছিল তো কি কোথায় না প্রথমে যেটা যেটা 30 টাকার পারতে মানে 30 টাকা এই পোরশনটা না এই পোরশনটা উপরের প্রশ্ন উপরের পোরশনটা হ্যাঁ। না না উপরটা না এইটা টিসিসি থেকেই আমার টিসিসি হ্যাঁ হ্যাঁ বল 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 প্রথমেরটা তো 1 লাখই হবে তারপরেটা না না কোথায় 1 লাখ কোথায় 1 লাখ 10 টাকা হবে আমি তো সেটাই বললাম অর্ডার সাইজ কত নিয়েছিলাম বুঝতে পেরেছি কোথায় আটকে চল গ্রাফের যেগুলো অর্ডার সাইজ কত নিয়েছিলাম প্রথমে দেখ ভালো করে মাথা ঠান্ডা করে শোন 10,000 কেজি তারপর কি নিয়েছিলাম নাম্বার অফ অর্ডার নাম্বার অফ অর্ডার কত প্রথমবারে একটা টোটাল অর্ডারিং কস্ট কত 30 সেটা টোটাল অর্ডারিং কস্ট তো মিটে গেছে তাহলে ক্যারিং কস্টে নিয়ে টোটাল ক্যারিং কস্ট কত বলছি 1 লাখ না 50,000 প্রথমেরটা তো 1 লাখই প্রথমেরটা 1 লাখ ছিল আমি তো বলেছিলাম যে ওখানে মির্চ মশলা ডালতে হবে 1 লাখটা আমি মাইন্ড মেকআপ করার জন্য দিয়েছিলাম কিন্তু অ্যাভারেজিং করে তো আলটিমেটলি উপনীত হয়েছি পুরো 10,000 স্টক সারা বছর স্ট্যাটিক হয়ে থাকে না সেটাতে 10,000টা কমতে কমতে থাকে ওই যে 50 তাই কনজিউম হয় তাই জন্য 10,000 কে অ্যাভারেজিং করলে 10,000 প্লাস 0 ইকুয়ালস টু 5,000 এই 10,000 প্লাস 0 ইকুয়ালস টু 10,000 ডিভাইডেড বাই 2 অ্যাভারেজিং করলাম 5,000 হলো 5,000 ইনটু 10 টাকা ক্যারিং কস্ট পার ইউনিট পার এনাম তাহলে এটা কত হয় 50,000 সিমিলারলি যদি 5,000 কেজি করে অর্ডার দিই নাম্বার অফ অর্ডার কত হয় দুটো বল টোটাল ক্যারিং কস্ট এখন কত হয় আমি আগে প্রথমে লিখেছিলাম কত 50,000 লিখেছিলাম তো এখন কত হয় তাহলে রিভাইজ 25,000 বাই 2 রেস্টে এবার আগে যে টোটাল ক্যারিং কস্ট আমি বলেছিলাম প্রথমে 1,50,000 25,000 ওটা আমি মাইন্ড মেকআপ করার জন্য বলেছিলাম ওটা মানে মাইন্ড মেকআপ প্রথমেই যদি আমি এটাকে এভারেজিং করে বোঝাতে যেতাম আমি এই বিষয়টা বুঝে গেছি কিন্তু হচ্ছিল না কেন না এটা 50,000 এবার হয়েছে হ্যাঁ। ব্ল্যাক ক্লিক করেছে মাথা আমি কথার জন্য সে হচ্ছে ক্লিক করেছে সাংঘাতিক দিনই ওই এপিজিপি কে এনেই গন্ডগোল পাকবে পাকানো ঠিক আছে এটা 50,000 হবে এটা 25,000 হবে ফাইনাল বলে দে হ্যাঁ কত 2,500 কেজি 4বার অর্ডার দেবো বল ক্যারিং কস্ট কত হবে টোটাল ক্যারিং কস্ট ওটার বাই তাই তো তাই তো আরে বাবা 4 ভাগ হবে না 2,500 কে প্লাস 0 করতে হবে বাই 2 করতে হবে ইনটু 10 করতে হবে 12,000 করা ঠিক আছে প্রথমে যখন বলেছিলাম কত বলেছিলাম এটা যখন মাইন্ড মেকআপ করছিলাম 25,000 আমি ধরে নিয়েছিলাম 25,000 এ কোনো কিছু কনজিউম হয় না র মেটেরিয়াল আমি স্টক করে এনে রেখে দিই তারপরে আর প্রোডাকশন করি না র মেটেরিয়াল গোডাউনে আজীবন এই সারা বছর ধরে 25,000ই পড়ে থাকে এই 2,500 করেই পড়ে থাকে না কত 2,500ই পড়ে থাকে মানে সারা বছর আর অর্ডার দিতে হয় না কারণ কনজিউম হয় কিন্তু অ্যাকচুয়ালি তো প্রোডাকশন আমি করি অপারেশন তো চালাই র মেটেরিয়াল তো খরচ হয়ে যায় স্টক করা মেটেরিয়াল তাই জন্য অ্যাভারেজিং করে এটা বাড়বে ঠিক আছে তো আমার এই অবধি ঠিক যদি থাকে তাহলে এবার আমাকে ইওকিউ এর ফর্মুলা কমন সেন্স দিয়ে ডিরাইভ করার চেষ্টা চলছে এটা রিমাইন্ড করে দেব ইওকিউ এর ফর্মুলা কমন সেন্স দিয়ে ডিরাইভ করার চেষ্টা চলছে এখনো চেষ্টা জারি আছে তোরা কত দূর নিতে পারিস আর আমি কত দূর বোঝাতে পারি দেখা যাবে
তাহলে এই ফর্মুলাটা ঠিক আছে, TOC equals to A by Q into O আর TCC equals to Q by 2, ঠিকই তো করছিলাম, 10,000 প্রথম এক্সাম্পল প্লাস 0 বাই 2, তার মানে Q হচ্ছে অর্ডার সাইজ হচ্ছে 10,000 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইনটু ক্যারিং কস্ট পার ইউনিট কত 10, দোষ তাহলে এটা হচ্ছে কত 50,000 টাকা, ঠিকই তো আছে। তাহলে এটাকে Q বাই 2, মানে এটাকে লিখতে পারি তো Q, আর এটা হচ্ছে 0, তাহলে Q প্লাস 0 ইকুয়ালস টু QE হয় ডিভাইডেড বাই 2 ইনটু 10টা কি বেরিয়েছে C, এটা আমি ধরে নিচ্ছি C ক্যারিং কস্ট পার ইউনিট পার আওয়ার, তাহলে Q বাই 2 ইনটু C ইকুয়ালস টোটাল ক্যারিং কস্ট। হয়েছে না হয়নি? এগোবো এবার? এক সেকেন্ড দাঁড়িয়ে হ্যাঁ ছবি বল। ছবি হ্যাঁ তোল ছবি তোল, অডিও কর, ভিডিও কৃষ্ণেন্দুর কাছ থেকে চেয়ে নে, কোনো চাপ নেই। হ্যাঁ ভিডিও শেয়ার করে দিস তো, দেখ করে দিবি শেয়ার, এদের সাথে সব শেয়ার করে দিবি, এরা আমার ভালো বাবা গণেশ, বাবা গণেশ, তারপরে বললাম তো। ঠিক আছে এগোবো? ঠিক ডান, চলো এবার ক্যান্সেল। এই অবধি ঠিক আছে? তোলা হয়েছে, রাইট। এবার আচ্ছা বল বাবা, পাশে একটা জায়গা লিখে রাখি, এই জায়গাটাকে স্পেসটাকে ইউজ করবো। ইউকিউ এর ফর্মুলা মনে আছে আগের দিন বলেছিলাম, root over 2AO by C ঠিক আছে? এই ফর্মুলাটাকে আনবো এই দুটো ইকুয়েশনকে ইউজ করে। আচ্ছা ওই জন্যই হ্যাঁ আচ্ছা টিওসি এট ইউকিউ আমরা কি জানি এট ইউকিউ? আচ্ছা কিউ মানে কি ধরতে বলতে পারি? কিউ মানে কিউ মানে তো কোয়ান্টিটি অর্ডার সাইজ, আমি কিউটাকে খুঁজে বার করতে চাইছি, তো এটাকে লিখতে পারি কিউ এর জায়গায় লিখতে পারি এ বাই ইউকিউ ইনটু ও, লিখতে পারি। কিউ মানে তো অর্ডার সাইজ, হ্যাঁ স্যার অর্ডার সাইজটাকে আমি বার করতে চাইছি, ইকুয়েশন হিসেবে বার করতে চাইছি, এই ফরম্যাটে আনতে চাইছি। কিউটাকে আমি ইও কিউ দিয়ে রিপ্লেস করতে পারি, তেমন এটাকেও আমি কিউটাকে আমি ইও কিউ দিয়ে রিপ্লেস করতে পারি বাই 2 ইনটু সি করা হয়। এবার আমরা জানি উই নো দ্যাট, এবার গ্রাফের কনসেপ্ট কাজে লাগবে। দ্যাট এট ইও কিউ টোটাল অর্ডারিং কস্ট ইকুয়ালস টু কি? বোঝা যাচ্ছে এটা হচ্ছে টোটাল, এখানে হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট আর টোটাল ক্যারিং কস্ট তো সেম হচ্ছে, তার জন্য এটাকে লিখতে পারি টোটাল অর্ডারিং কস্ট ইকুয়ালস টোটাল ক্যারিং কস্ট। ঠিক আছে চল নেক্সট ইকুয়েশন সলভ করব। টোটাল অর্ডারিং কস্ট কে এটা লিখে দিতে পারি a বাই ইও কিউ ইনটু ও ইকুয়ালস টু ক্যারিং টোটাল ক্যারিং কস্ট, এটা লিখতে পারি ইও কিউ বাই 2 ইনটু সি, লিখতে পারি। চল AO আরো সিম্পলিফাই করি, AO বাই ইও কিউ ইকুয়ালস টু ইও কিউ সি বাই 2, ঠিক আছে? চল 2AO ইকুয়ালস টু ক্রস মাল্টিপ্লাই করছি বজ্রগুণন, 2AO ইকুয়ালস টু ইও কিউ স্কয়ার ইনটু সি, ঠিক লিখতে পারি ইও কিউ স্কয়ার ইকুয়ালস টু 2AO বাই সি, নাকি লিখতে পারি না? আচ্ছা এদিকে ইও কিউ স্কয়ার লিখেছি, এদিকে এনে ফেললাম, অসুবিধা নেই তো কোনো? না। শিওর তো? এখানে ম্যাথমেটিক্স এক্সপেক্ট করতে হবে, সত্যি না বুঝতে রাইট? তাহলে এখান থেকে ইও কিউ ইকুয়ালস টু রুট ওভার 2AO বাই সি 2, এটা পুরোটা কিন্তু এটা পরীক্ষায় আসবে, লাস্টে এই কথা মনে রাখতে হবে, তুম দোনো কে দোনো আ যাও, तुम दोनों के दोनों आ जाओ, ओपन चैलेंज रहा, काट डालूंगा घर में घुस, এইটুকু মনে রাখলে সব অঙ্ক লেগে যাবে। একটু কমন সেন্স লাগাতে হবে, কোথায় কোথায় মুখি আছে পাড়ে নাম নিতে হবে, পার মান যা লেখা
বলছে দেখ এরকম ভাবে আমি করিয়ে দেবো অঙ্কটা, আমি পরের দিন এগুলো জেরক্স করে তোদের দিয়ে দেবো শুনে, ঠিক আছে? এর বাইরে আর কিছু করতে হবে না, এর মোর মানে সিএ ইন্টার অব্দি কাভার করবে, সিএ ইন্টারই লাস্ট আছে, এর সাথে পাল্লা পড়বে তোদের যদি করিস আর মানে তোর দুজনে তো আছিস, এটাকেও একেও ঢুকিয়ে নিবি সুযোগ পেতে, তোদের সিএ ইন্টার অব্দি ওয়ান স্টপ সলিউশন হবে, আর ওই চ্যাপ্টারটা তুই রিভাইজের মধ্যে রাখবি তখন তাহলেই হবে, আর নতুন করে কিছু করতে হবে। করছিস তোরা, নিজেরা করছিস, আমি করবো আমার মতো। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ কি বলছিস বুঝলেন তো, অ্যানুয়াল ডিমান্ড ব্র্যাকেটে এ 2000 ব্যাগ, আর এ হচ্ছে কত 1280 ব্যাগ। আচ্ছা উপরে লিখে নে উই নো কিউ ইকুয়ালস টু রুট ওভার 2AO বাই সি, ফর্মুলাটা আগে লিখে নিলাম। মানে নেক্সট হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, অর্ডারিং অর্ডারিং কস্ট পার অর্ডার হচ্ছে, আমি মাঝখানে একদিন দুদিন ডাকতে পারি আবার এক্সট্রা, হ্যাঁ এখন সিলেবাস শেষ করার চাপ আর মানে তোদের সিলেবাস শেষ করার চাপ, আমি সিলেবাস শেষ করে দেবো। এটা ব্র্যাকেটে লিখলাম ও ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম স্টাফ তো 80 পিস 560 computation 1 EOQ computation of EOQ হচ্ছে SGR করলাম হচ্ছে সিনো এটার সম এসকি হচ্ছে টোয়ার 2 ইনটু এ হচ্ছে 2000 ইনটু ও হচ্ছে 1200 ডিভাইডেড বাই 80 ফার্স্ট, এটা হচ্ছে টোয়ার কত 1280 বাই জিনিস মাথা ঠান্ডা করে একটা জিনিস শুনে রাখ, প্রচুর ভুল হয়ে যায়, আমার নিজের গ্রাজুয়েশনে এরকম ভুল হয়েছিল, আমার এখনো মনে আছে। এই ক্যালকুলেশনটা কর 2 ইন্টু 2000 ইন্টু 1200 ডিভাইডেড বাই 480, 10,000 কেজি বেরিয়ে গেছে, ট্যাং ট্যাং করে লাফাতে আরম্ভ করলাম, অ্যান্সার লিখে দিলাম, ভুল হয়ে গেল, রুটটা মারতে ভুলবি না, ভুল হয় বলেই বললাম, সবার এই ভুলটা হয় 10,000 যখন, আরেকটা আরেকটা অদ্ভুত আমাদের মধ্যে সাইকোলজি কাজ করে, সেটা হচ্ছে কোনো ফিগার যদি অ্যান্সার রাউন্ডেড অফ হয়ে ফিগার হিসেবে এসে যায়, তখন আমাদের মনে আলাদাই কনফিডেন্স বেড়ে যায়, এবং ধরা যাক এটা 10,000 আসছে, 10,000 কেজি, হট করে মনে হবে এক মুহূর্তের জন্য মনে হবে আরে 10,000 কেজি রাউন্ড ফিগার এসছে, আরে গুড ভেরি গুড চল লিখে দিই, কিন্তু রুটটা করতে খবরদার ভুলে যাবি, রুট করে যদি ফ্র্যাকশনও আসে সেটাকেও অ্যাকসেপ্ট করবি, ঠিক আছে? নেক্সট এটা হচ্ছে 2 ইনটু 180 ইনটু 1400 ডিভাইডেড বাই 560 রুট 80 ডিগ্রি, ঠিক আছে? হলো ইয়োকিউ বেরিয়েছে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, ফর ইয়োকিউ হোয়াট ইজ দ্য সাম অফ টোটাল
annual relevant ordering cost and total annual relevant carrying cost for supergrow and nature pro এটা একটা ফর্মুলা শিখিয়ে দেবো শর্টকাটে হবে শর্টকাট হবে ভেরি ভেরি কুইক হয়ে যাবে চল তোরা আগে দেশি তালিকায় বল কত কি করবি এই অবধি ঠিক আছে ইউকিউ বেরিয়েছে এবার জানতে চাইছে কি সুপার গ্রো আর নেচার সোনে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি টোটাল অফ অর্ডারিং কস্ট এন্ড টোটাল অফ ক্যারিং কস্ট কিভাবে করবি আমাকে বল দেখি এটা বুঝবো এই পোর্শনটা তাহলে হচ্ছে আমি একটা এখানে লিখে রাখলাম ইও কিউ বেরিয়েছে হচ্ছে আচ্ছা এটাকে লাল কালিতে লিখি এটা একটা অ্যান্সার ইও কিউ বেরিয়েছে হচ্ছে না ইও কিউ বেরিয়ে গেছে হচ্ছে গিয়ে 100 কেজি আর এটা হচ্ছে 80 কেজি বেরিয়েছে হলো নেক্সট এটা বুঝলাম এই পোর্শনটা বল আমি একটু বেশি বকবক হয়তো করি মাথা খাই কিছু করার নেই এটা একটু আমি যদি ধর কারোর সাথে কাউকে বোঝানোর জন্য না বসে আমি যদি একটা স্ট্রেচ লেকচার দিয়ে ভিডিও রেকর্ড করতাম আমি একটা জিনিসকে দুবার হয়তো রিপিট করতাম এতবার রিপিট করতাম না তোরা যেহেতু ফেস টু ফেসে আছিস তবে ইন্টারঅ্যাক্টিভ মোড অন না ঠিক আছে কিছু মাইন্ড করবি না একটু বেশি হয়তো বলে বোঝাতে হবে ঠিক আছে নাম্বার 2 সেকেন্ড কোশ্চেনের রিকোয়ারমেন্ট কি আমাকে বলতে পারবি না টোটাল চেঞ্জ টিওসি প্লাস টিসিসি ফর এসজিও চেয়েছে এন্ড ফর এনও চেয়েছে তাই তো চেয়েছে নাকি আলাদা আলাদা আর কি চেয়েছে ফর ইউকিউ হোয়াট ইজ দ্য সাম টোটাল ল্যাঙ্গুয়েজ ফর হোয়াট ইজ দ্য সাম টোটাল অফ অ্যানুয়াল অর্ডারিং কস্ট এন্ড টোটাল ক্যারিং কস্ট আলাদা আলাদা ঠিক আছে বল আমাকে তোদের বেশি তালিকায় আগে বল এর মধ্যে একটা ফর্মুলাকে আমি ইনকর্পোরেট করে শিখিয়ে দেবো ডিরাইভেশন সমেত শিখিয়ে দেবো অনেক ফাস্ট বেরিয়ে যাবে ফর্মুলাটা যদি মনে হয়। এত কিছু করতেই হবে করতে গেলে কি করতে হয় নর্মাল বেশি তালিকায় আগে এসজি করি সুপার সুপার গ্রোন তো হ্যাঁ কি করবি টোটাল অর্ডারিং কস্ট প্লাস টোটাল ক্যারিং কস্ট টোটাল অর্ডারিং কস্ট কি করবি বল আমাকে এ বাই ইও কিউ এখানে কিউ মানে ইও কিউ ইনটু কি করব ও আর ক্যারিং কস্টের টোটাল কি করে বার করব ইও কিউ বাই পার্টিটা দেখ বাবা এটা না বুঝলে আমাকে জিজ্ঞেস কর না না কি অর্থ এটা অর্ডারিং কস্ট হ্যাঁ এটা টোটাল অর্ডারিং কস্ট আর এটা টোটাল ক্যারিং কস্ট এর টোটালটা জানতে চাইছে ওয়ান মানে বেশি তালিকায় বার করছি লাস্টে একটা ফর্মুলা করব এবং তার উপর একটা অঙ্ক করাবো ফর্মুলাটা বলার পর যেটা ওই ফর্মুলাটা জানা না থাকলে তুই অঙ্কটা করতে পারবি যেটা আপনি ওই কিউ দিয়ে বলেছিলেন সেটা ইউ কিউ দিয়ে কিউ মানেই ইউ ঠিক আছে বলো তাহলে এখানে এসজি এর ক্ষেত্রে এ কত 2000 বাই 100 ইনটু ও কত 1200 প্লাস 2000 বাই 100 ইনটু 1200 আর এটা হচ্ছে দেখ ইও কিউ বাই 2 কত ইও কিউ কত 100 বাই 2 ইনটু সি কত 480 হলো কত হিসেব কর 2000 বাই 100 ইনটু 1200 ইকুয়ালস টু 24000 ক্যালকুলেটর ট্রিক শেখাবো জানিস কিনা জানি না শিখিয়ে দিচ্ছি 100 বাই 2 ইনটু 480 24000 ঠিক করেছি 24 দুগুণে 48000 গ্র্যান্ড টোটাল 48000 এটা হচ্ছে একটার জন্য এখানে কিছু জিনিস শেখানোর আছে শেখাবো ক্যালকুলেটর ট্রিক শেখাবো হলো আচ্ছা এটাকে একটা জিনিস অবজার্ভ কর প্রথমে লিখে নে একটা জিনিস অবজার্ভ কর আমরা জানি কি এট ইও কিউ টোটাল অর্ডারিং কস্ট ইকুয়ালস টু চিন্তা এখানে অবজার্ভ কর যে টোটাল অর্ডারিং কস্ট হচ্ছে 24000 টোটাল ক্যারিং কস্ট হচ্ছে সেম এসছে হ্যাঁ হ্যাঁ কারণ ইও কিউতে ওটাই ফার্স্টে আমরা লিখে দিয়েছিলাম ওটাই ইকুয়াল ঠিক আছে এবার এই এত বড় ক্যালকুলেশনকে আরো শর্টে করব সেকেন্ড শর্টেস্ট রুল ক্যালকুলেটর কি করে করবি বল দেখি আমাকে হিসাব কর দেখি কি করে তোদের যদি এটা দেওয়া হতো কি করে করতিস বল আমাকে না কমন টমন নেবো না অত ঝামেলা যাবো কমন নেওয়ার পর জিনিস আমি পরে বলছি হ্যাঁ তা করতে পারিস আরো শর্টে বলছি এম দিয়ে কিছু করব এম দিয়েও করবো এম দিয়ে না করে আরো গ্র্যান্ড টোটাল দিয়ে করতে পারিস কি
গ্র্যান্ড টোটালের ইউজ জানিস কি করে? এগুলো শেখানোর জন্য বলে দিচ্ছি ক্যালকুলেটর হ্যাক। এই 2000 করলি বাই 100 করলি ইন্টু 1200 করলি, হ্যাঁ, এবার ইকুয়ালস টু মারলি 24,000, হলো। আর কিছু নিলি না, এবং তারপরেরটাই চলে গেলি, আর কোনো কিছু করলি না। 100 করলি বাই 2 করলি ইন্টু 480 করলি, এবার ইকুয়াল টু মারলি 24,000, এবার গ্র্যান্ড টোটাল মেরে দিলি 48,000 আসে। আচ্ছা, ইকুয়াল টুর পরে যেটা নেওয়া হয় সেটা মেমোরিতে অটোমেটিক্যালি অটো সেভড হয়ে যায়, ওটাকে গ্র্যান্ড টোটাল মারলে মারলে ওই মেমোরি থেকে ওটাকে ঠিক করে যোগ করে দেবে। দুটোকে একসাথে যোগ করে না। কিন্তু এরকম খবরদার করবি না, বারবার বলছি। 2000 বাই 100 ইকুয়ালস টু মারলি ইন্টু 1200 মারলি, আবার ইকুয়ালস টু মারলি, এবার দুটো ইকুয়ালস টু হয়ে গেছে তো, এবার গ্র্যান্ড টোটাল কর, দেখ 24,020 এসে গেছে। কি বললাম বুঝেছিস সেটা জানি না, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। টিপিক্যাল জিনিস আসবে। দুবার মেমোরিতে অ্যাড দুবার মেমোরিতে ইকুয়াল টুর পরে যেটা নেওয়া হয় সেটা মেমোরিতে অটো সেভ। হুম, হুম। বুঝতে পেরেছি স্যার, দুবার মেরে দিয়েছেন না, ওই জন্য ওটা এটাকে আবার এম প্লাস দিয়েও করা যায়, প্লাস মেমোরি রিকল এমআরসি দিয়ে করা যায়। যদি কোনোদিন আলাদা করে জানতে ইচ্ছা হয় আমাকে জিজ্ঞেস করবি। এখন হয়তো এটাই লাগছে না কাজে, কিন্তু যদি ইন ফিউচার অন্য কোনো অঙ্ক করতে গিয়ে মনে হয় যে মেমোরির ফাংশন বুঝবো, জিজ্ঞেস করে নিবি, বলে দেবো। এখন আর বলছিস জিটিতে জিটি না থাকলে হবে না, এই ক্যালকুলেটর না, জিটিএম এ কাজে জিটি হেভি কাজের software। আচ্ছা এটাও কি ঠিক আছে না ঠিক নেই? হুম, সিমিলারলি কেন নেচার ফোন কি করবি বল? নেচার ফোন বেশি তারিখা বল, এখানেই করে দিই, এটা মুছে করে দিচ্ছি। হ্যাঁ, নেচার সোন এইটুকু মুছলেই হবে। বল নেচার সোনে কি করব? এ কত? 1280 বাই ইও কিউ কত? 80 ইন্টু ও কত? 1400 প্লাস ইও কিউ কত? 80 বাই 2, এটা তো 2 ছিল, এখানে কি ভুলে গেছে ভুলে গেছে ইন্টু 560। ঠিক, তাহলে করে দেখ নিজেরা কর। 1200 কি বলছি, 1280 বাই 80 ইন্টু 1400 ইকুয়ালস টু 22,400 ইন্টু 2 করে দিতে পারিস। ঠিক আছে, আমি পুরো বেশি তারিখায় পুরো বলব। 80 বাই 2 ইন্টু 560 22,400, আবার একটা দেবো। ঠিক আছে, গ্র্যান্ড টোটাল মেরে দিলাম 44,800, মিলে গেছে। দেখ এক ইও কিউ টোটাল অর্ডারিং কস্ট ইকুয়ালস টোটাল ক্যারিং কস্ট ইকুয়ালস টু 22,400, দুটো যোগ করলে 44,800। এই তো ঠিক আছে, এ তো বেশি তালিকা, এত কিছু করবো কেন? তাও তুই একটা শর্টেস্ট প্রসেস বলেছিলি, কি বলেছিলি যে একটা বার করবো আর 2 দিয়ে গুণ মাল্টিপ্লাই করবো। ভেরি গুড, ভেরি গুড, ওটা একটা করা। আর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি জানিয়ে রাখতে চাইছি, এবং তার ডিরাইভেশন দুটো তিনটে স্টেপে হবে। একটু মনে করিস না, আমি একটুখানি অ্যাডভান্স লেভেলে গিয়েই পড়াচ্ছি। ঠিক আছে, কিছু করে না, আমি যা জানি আমি সব বলে দিচ্ছি। একটা অঙ্ক দেবো যেটা ওই ফর্মুলা যদি না জানিস অঙ্কটা সলভ হবে। ঠিক আছে, ওই জন্য এই ফর্মুলাটা করিয়ে দিই। এই তো হলো, মুছে দিলাম। ঠিক, টোটাল অর্ডারিং কস্ট, টোটাল ক্যারিং কস্ট যোগ করো, 2 দিয়ে গুণ করো, এত কিছু করারই দরকার নেই। টোটাল অফ অর্ডারিং কস্ট এন্ড টোটাল অফ ক্যারিং কস্টের যোগফল হচ্ছে √2AOC। দ্যাটস ইট। এই ফর্মুলাটা লাগাবি 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। কি করে আসছে বলে দিচ্ছি। এটা একটা ফর্মুলা, লিখে রাখবি, ডিরাইভেশনটাও লিখে রাখবি সুযোগ পেলে। যদি ইওকিউ এর ডিরাইভেশন লিখে থাকি সেটাও লিখে রাখা দরকার, কারণ এ তো আকাশবাণী, আকাশ থেকে দৈববাণী হয়নি যে এই এটা ইকুয়াল টু 2AO √2AOC। আকাশ থেকে দৈববাণী এটা হয়নি, অঙ্ক দিয়ে বেরিয়েছে। বীজগণিত সোজা ফর্মুলা বলে দিচ্ছি। টোটাল অর্ডারিং কস্ট মানে কি? টোটাল অর্ডারিং কস্ট মানে কি বল, নোটেশন বল। A বাই ইওকিউ ইনটু ও প্লাস টিসিসি ফুল ফর্ম, এই নোটেশন ইওকিউ বাই 2 ইনটু টি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল অফ
অর্ডারিং কস্ট আর টোটাল অফ ক্যারিং কস্টের যোগফল, ঠিক আছে। নেক্সট থেকে পর এই উপরটা মুছতে চাইছি আমি। হ্যাঁ, উপরটা মুছে দেবো। মেক্সিকান পার্টিকুলার অঙ্ক আছে বইতে, এই ফর্মুলাটা না জানলে বেরোবে না, ওই জন্য করবো। এটাকে আমি উপরে তুলে নিয়ে যেতে পারি, জায়গা লাগবে ওই জন্য, ঠিক আছে। তাহলে এ ও বাই ইও কিউ প্লাস ইও কিউ সি বাই 2 implies that 2 ইও কিউ, এখানে ইও কিউ আছে, এখানে ইও কিউ আছে, তাহলে এখানে উপরে বসে 2 প্লাস 2 আছে ইও কিউ স্কোয়ার ইনটু সি। কোন জায়গায় বদহজম হয়েছে? না না, ঠিকঠাক চলছে, বরাবর চলছে। হ্যাঁ। চলো নেক্সট 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 এই জায়গাটা বুঝবো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই ফর্মুলাটা তো লিখে রাখি। বার করছি হচ্ছে টোটাল অর্ডারিং কস্ট প্লাস টোটাল ক্যারিং কস্টের টোটাল, আমি বলেছি ওভার এওসি। এটা যে হয় সেটা এই ফর্মুলা দিয়ে বার করছি। টিওসি কে লিখেছি এই ফরম্যাটে, টিসিসি কে লিখেছি এই ফরম্যাটে, তারপর যোগ করছি, ঠিক তো? এও প্লাস, আচ্ছা ইও কিউ এর স্কোয়ার মানে কি হয় লেখা যায় 2AO বাই সি, রুট ওভারের স্কোয়ার থাকে ইনটু সি করলে এই রুটটা উঠে যায়, স্কোয়ারটা উঠে যায়। ভেরি ভেরি সিজিও কেটে যাবে তারা আগে আসতে। ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট হ্যাঁ স্যার। তো 2AO বাই সি, ঠিক। হ্যাঁ স্যার। এই সিটা আর এই সিটা কেটে যায়, তাহলে নিউমারেটরে হয়ে যায় 4AO, আর নিচে ডিনোমিনেটরে থাকে 2 ইনটু রুট ওভার 2AO বাই সি। দুই কেটে কেটে যাবে কেটে। দুই চার দুই 2AO, রাইট। হ্যাঁ। তাহলে এটা হলো 2AO ডিভাইডেড বাই রুট ওভার 2AO বাই সি। নেক্সট এই স্টেপের পর এখানে চলে আসছে, এই স্টেপের পর এখানে, ঠিক আছে। বোর্ড ফোর্ড পাল্টাতে হবে, আর পুরোনো মেথডে চলবে না, জায়গা বেশি হবে, ঠিক আছে। এই রুট 2AO কে লেখা যায় রুট ওভার 2AO ইনটু রুট ওভার 2AO, ঠিক। আর এই নিচের এটাকে ডিনোমিনেটর এটাকে লেখা যায় রুট ওভার 2AO বাই রুট ওভার সি, লেখা যায়। যদি লেখা যায় তাহলে বললাম, না লেখা গেলে ঠিক। এইটাকে উপরেরটাকে আলাদা করে আমি রুটের আন্ডারে আনলাম, সিটাকে রুটের আন্ডারে আনলাম, আর 2AO মানে হচ্ছে রুট 2AO ইনটু রুট 2AO, ঠিক। তাহলে এখানে হচ্ছে রুট 2AO ইনটু রুট 2AO ইনটু রুট সি ডিভাইডেড বাই রুট 2AO, হলো। একটা কেটে যায়, তাহলে পড়ে থাকে রুট 2AOC। এটা হচ্ছে এটার ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে একটা পার্টিকুলার অঙ্কে, এই ফর্মুলা যদি না জানিস তাহলে হবে না। আমি ফর্মুলা সমেত, ফর্মুলা একদম সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিল না, ঢাকি সমেত ঢাকের বিসর্জন, আমি ফর্মুলা তো দিলামই, ফর্মুলার সাথে ঢাকিও মানে ঢাকি দিলাম, ঢাকটাও দিলাম, ঠিক আছে। ফর্মুলা ডিরাইভের সাথে ওই আর কি, যাই হোক মনে থাকেন আমি অত পলিটিক্যাল, ঠিক আছে ঠিক আছে, চলো ঠিক 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 আছে। ডেরিভেশন লিখছিস না? না আমি বলছি বলে না, যদি তুই হজম করতে পারিস ঠিক আছে, ফিউচার যদি পড়ানোর মধ্যে হ্যাঁ সূত্র লিখেছিস ঠিক আছে, আমি ডিরাইভ করে দিলাম, ডিরাইভ করাটা ঠিক। যেটা পারবো না ডিরাইভ করতে সেটা আমি বলেই দেবো যে এটা পারবো না আমি, যতদূর
পারা যায় ডিরাইভ করা ম্যাথামেটিক্যালি বা ইনটুইটিভলি করে দেওয়া উচিত। আর আমার মানে যতদূর আমি যতটুকু পড়াশোনা করেছি, যেটুকু অব্দি শিখেছি এখন অব্দি, তাতে ক স্টেপে দেখেছি ফর্মুলার ঘনঘটা থাকে। আর দুটো পেপারেরই মোটামুটি 95% ফর্মুলা ডিরাইভেবল, মানে আমার দ্বারা ডিরাইভেবল। 95 হয়তো একটু কমই বলে ফেললাম, 97-8%, হয়তো ম্যাক্সিমাম 2% ফর্মুলা লজিক মানে আসে না, কিছুতেই ডিরাইভ করতে পারি না। তো 97% ফর্মুলা আইদার ইনটুইটিভলি অর সিম্পল এরকম অ্যালজাব্রিক ফরম্যাটে ডিরাইভ করে দেওয়া যায়, আইদার লজিক দিয়ে অথবা অঙ্ক দিয়ে। সেটুকু আবার ওই ক্যালকুলাস না, এপিজিপি না, এই কমন সেন্স দিয়ে, ঠিক আছে, বা মানে মানে সামান্য পাটিগণিত বীজগণিতের ফর্মুলা দিয়ে বার করবে, ঠিক আছে। করণী, তারপর তো কি আর একটা কি করণী, তোরা পড়েছিস তো, এইসব এইসব দিলেই মানে এইসব ঠিকঠাক মোটামুটি কমেন্ট থাকলে মোটামুটি নেবে, ঠিক আছে। হলো, নেক্সট আমি আমার একটা মন থেকে অঙ্ক দিচ্ছি, দাদার বইতে আছে, আমি ঠিক আছে বুঝলাম, ঠিক আছে। টাইম আছে তো একটুখানি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর বেশিক্ষণ টানবো না, হোমওয়ার্ক দেবো, তার আগে একটা অঙ্ক দিচ্ছি, আর দেখ সব এআই দিয়ে করে একটা হোমওয়ার্ক দে। কি এআই দিয়ে কি স্ক্যাম করে দিয়েছে এআই দিয়ে, সবার চলে হলো। আমারও? না না, বন্ধুগুলো আচ্ছা, set EOQ of raw material Z, raw material এর নাম, calculate EOQ of raw material Z from the following information. ইনফরমেশনে একটা করে এরকম বুলেট দিয়ে নে, ইনফরমেশনটা লিখে দিই। কোয়ার্টারলি ডিমান্ড ওই অফ কি র মেটেরিয়াল কি দিয়েছি যে ইকুয়ালস হচ্ছে 500 ইউনিট, ঠিক আছে। relevant ordering cost for placing one order equals to rupees 1200। Last, carrying cost per unit, that ভালো ভাষা লিখে কনফিউজ করা যায়। Carrying cost for carrying one unit of raw material Z per month equals to rupees 40। That's it. Calculate you. আরেকবার রিপিট করি, calculate EOQ for raw material Z from the following information. Quarterly demand of obviously raw material Z হচ্ছে 500 ইউনিট, ঠিক আছে। relevant ordering cost for placing one order equals to rupees 1200। আর থার্ড ইনফরমেশন হচ্ছে carrying cost for carrying one unit of raw material Z per month rupees 40। ক্যালকুলেট ইউ। অনেক কিছু ঘোরানো পেঁচানো আছে, যতটা সোজা মনে হচ্ছে অতটা সোজা দেওয়ার
অ্যান্সার হবে 100 কেজি ইউকিউ। ক্যারিং কস্টটা হয়তো পার মান্থ দেবে, ওটাকে তোকে কনভার্ট করে পার অ্যানামে নিতে হবে। বুঝেছিস সুরেশ ভাই? শিওর তো? কোনো অসুবিধে? তো মাঝখানেটা আমি ভাবছিলাম কি ওই বল 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 বল। প্লেসিং ওয়ান অর্ডার 1200, ঠিক আছে? হ্যাঁ। ওয়ান অর্ডার তো করেনি, কোয়ার্টারলি করেছে, তাই জন্য 4 বার ভেবে 4 দিয়ে গুণ করে। না, অর্ডার একটা প্লেস করতে গেলে আমার আমার লাগে কি, ভালো করে শোন, লাগে কি আমার ইওকিউ ফর্মুলা বার করার জন্য লাগে কি, ভেরি জিজ্ঞেস করবি আমার। ইওকিউ ফর্মুলা বার করতে গেলে আমার লাগে √2AO/C, যেখানে এ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড অফ র মেটেরিয়াল, ও হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার। এখানে 4টে অর্ডার নয় তো, পার অর্ডার, একটা অর্ডারের কস্টটা বলে দিয়েছে, ওটাকেই লাগাতে হবে। তাহলে 4টে অর্ডারে হচ্ছে ইওকিউ যা হচ্ছে সেটা 4টে অর্ডারে হচ্ছে, বা আলাদা আলাদা 2500 করে দিয়েছে, 4টে অর্ডারে লাগছে, কিন্তু 4টে অর্ডারই যে অপটিমাম সেটা তো এখনো শিওরিটি নেই। ও মানে হচ্ছে আমি অপটিমামটা বার করব। অ্যানুয়াল ডিমান্ড মানে কোয়ার্টারলি ডিমান্ড বোধহয় দিয়েছি 2500 করে, নাকি কোয়ার্টারলি ডিমান্ড দিয়েছি কত করে? 500 করে। 500 করে মানে কোয়ার্টারলি যে অর্ডার করে, মানে কোয়ার্টারলি যে রিকোয়ারমেন্ট, সেটা পরিমাণই যে আমি একবারে অর্ডার করব তা তো নয়। রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ইওকিউ এর ফর্মুলাকে ইউজ করে কোয়ান্টিটি টু বি অর্ডারড কে আমি ডিটারমাইন করব। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অফ র মেটেরিয়াল, কোয়ার্টারলি রিকোয়ারমেন্ট। 4বার রিকোয়ার্ড হয়, কিন্তু তার মানে এ নয় যে 4বারই আমি অর্ডার প্লেস করি, ঠিক আছে? 4বার রিকোয়ার্ড হয় মানে এটা নয় যে আমি 4বারই অর্ডার প্লেস করি। আমি তো অর্ডার প্লেস করে কম বা বেশি মেটেরিয়াল আনিয়েও রেখে দিতে পারি, যাতে আমার 3.5বারের রিকোয়ারমেন্ট একবারে ফুলফিল হয়, ঠিক আছে? এরকম, ঠিক আছে? কি অঙ্ক বলছে? বলে যে মান্থলি, আচ্ছা কোয়ার্টারলি ডিমান্ড, আর কি আমি অ্যানুয়াল ডিমান্ড করে দিচ্ছি। এ ইকুয়ালস টু হচ্ছে কোয়ার্টারলি রিকোয়ারমেন্ট ইনটু 4 কোয়ার্টার, ঠিক আছে? ইকুয়ালস টু কত? 500 ইউনিট ইনটু 4 টাইমস, মানে হচ্ছে 2000 টি আর 2000 ইউনিট। ও তো বলে দিয়েছে গিভেন ইন কোশ্চেন কত, হ্যাঁ, ₹1200। আর সি হচ্ছে কত? ক্যারিং কস্ট কত বলেছে? ₹40 ইন্টু 12 মান্থ, তাহলে হচ্ছে 4 12 48, 4,480 টাকা। তাহলে কিউ এর ফর্মুলায় বসিয়ে দে, কিউ ইকুয়ালস টু √2 ইন্টু এ কত 2000 ইন্টু ও কত 1200 বাই সি কত 480। এটাকে সলভ কর। 2 ইন্টু 2000 ইন্টু 1200 বাই 480। 10,000 হলে হবে না, সঙ্গে সঙ্গে মাথায় রেড লাইট জ্বলে উঠতে হবে, দিমাগ কি বাত্তি জ্বালালে না, হ্যাঁ এটাকে রুট করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ঠিক আছে, এই অঙ্কটা, ঠিক আছে?